করতে হয় সেগুলো করতে হয়েছে। বাট এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে বিগত 11 বছর ধরে আমি মার্কেটে ইনভেস্ট করি। প্রথম 7 বছর আমি মিউচুয়াল ফান্ডের হাত ধরেই ইনভেস্ট করেছি। পরের 4 বছর এখন আমি মিউচুয়াল ফান্ডের থ্রুতে আর ইনভেস্টমেন্ট করি না। এখন যেহেতু আমি নিজের থেকে অনেকটা টাইম দিই এর পেছনে, তো এখন আমি ডাইরেক্ট ইকুইটিতে ইনভেস্টমেন্ট করি। বাট প্রথম 7 বছরে আমার ইনভেস্টমেন্টের প্রাইমারি জার্নি ইকুইটি মার্কেটে স্টার্ট হয়েছিল মিউচুয়াল ফান্ডের হাত ধরেই। এবং লাইক একটু ভালো করে রিসার্চ করে নিয়ে আমরা যেভাবে আমি আমার নিজের পোর্টফোলিও তৈরি করেছিলাম, সেখানে we have got, I mean, tremendous return even from the mutual fund also. In my current assignment, I handle an NRI branch as a branch head, chief manager হিসেবে। সেখানে we have a customer from 108 countries. We handle almost 30,000 customer across 108 countries. তো তাদের সমস্ত ইনভেস্টমেন্ট নিড আমায় দেখতে হয়, এবং ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট এটা আমার একটা প্যাশন। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে যদি আমাদের এই সেশন আপনাদের জন্য একটু হেল্পফুল হয়, ইট উড বি রিয়েলি গুড থিং ফর আস। প্রীতম দা, ওভার টু ইউ। না, ধন্যবাদ। গুড ইভিনিং। আপনারা আমাদের সুযোগ দিয়েছেন কিছু বলার জন্য, কিছু ভাবনা চিন্তা আমরা এক্সচেঞ্জ করতে পারবো, খুবই ভালো লাগছে তার জন্য। তো রাকেশ স্যার তো বললেন, তো আমি ছোট করে আমার ব্যাপারটা একটু বলে দিই। দেখুন, আমার শুরু হয় কেরিয়ার বেসিক্যালি সেলস থেকে। তো সেলসে ওরম ভাবে ইন্স্যুরেন্স সেলস, বুঝতে পারছেন, খুব হার্ডকোর একটা প্রেশার জব ছিল। সেখান থেকে তখন ইচ্ছা হয় না, এরম ভাবে তো হয় না, আমি ঠিকঠাক ভাবে লোককে সাজেশন দেবো। তো সেই করতে করতে টেকনিক্যাল অ্যানালিসিস শেখা। ইনফ্যাক্ট তারাও আগে মিউচুয়াল ফান্ডে করে দেখতাম, প্রত্যেকদিনই দাম বাড়ছে কমছে, কি হচ্ছে বুঝতে পারতাম না। তারপরে দেখলাম ন্যাভ বলে একটা বস্তু আছে। এই করতে করতে আমি টেকনিক্যাল অ্যানালিসিসে ঢুকি শেখবার জন্য। টেকনিক্যাল অ্যানালিসিস ঢোকার পর বর্তমান চাকরিটা ছাড়বার একটা পরিস্থিতি এলো, কেন টেকনিক্যাল অ্যানালিসিস শেখার পর একটু লোন ফোন নিয়েই আমি তখন বাজারে বিনিয়োগ করা শুরু করি। তো সব ঠিকঠাক হতে হতে আমি পরবর্তীকালে আবার চাকরিরও সন্ধান পাই, ইন দ্য সেন্স কোমোডিটিতে কাজকর্ম শুরু হয়, কোমোডিটিতে কলকাতা বেস্ট কোম্পানিতে। তো মার্কেটের সম্বন্ধে ইন্টারেস্টিং ওইভাবে বাড়ে, ইন্টারেস্টটা বাড়তে শুরু করে। তো পরবর্তীকালে আমি আবার ইন্স্যুরেন্স ট্রেনিং এ আসি। তো ফিনান্সিয়াল মার্কেট নিয়ে অনেক বছরই কাজ হলো, কারণ মেটলাইফেও ছিলাম, তারপরে ইন্ডিয়ান ফুলেন্ট ব্রোকিং ফার্মেও ছিলাম, আইসিসি সিকিউরিটিজ এর সাথে ওদের ফ্রিল্যান্স ট্রেনার হিসেবে ওদের ক্লায়েন্টদের ট্রেনিং দেওয়া হতো টেকনিক্যাল অ্যানালিসিস এর ওপর বা শেয়ার ট্রেডিং এর ওপর, যাই বলুন না কেন। পরবর্তীকালে আমি এসবিআই তে আসি। এসবিআই তে এখন এখানে ইস্টেট ট্রেনিং রিসোর্স হিসেবে কাজ করছি। তো এখানে অবশ্যই ভালো লাগছে, কেন মিউচুয়াল ফান্ড সিরিয়াস ওয়েলথ ক্রিয়েশন জার্নি। ট্রেডিং এ যে ব্যাপারটা আমরা দেখতে পারতাম যে তৈরি হচ্ছে, টাকা নষ্ট হয়ে যাচ্ছে, ডিসিপ্লিনটা ওরকম ভাবে থাকে না। তো একজনকে দায়িত্ব দিলে, প্রফেশনকে দায়িত্ব দিলে সে ব্যাপারটা হয়, ভুলে গেলে কোনো সমস্যা নেই মিউচুয়াল ফান্ড। আমরা সে ব্যাপারে আসবো। তো বর্তমানে এসবিআই তে প্রায় 7 বছর হয়ে গেল। তো আজকে আমরা যে সেশনটা করবো বা রাখবো, সেটা অবশ্যই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। আমার মনে হয় এটা ফাউন্ডেশন ইন টার্মস অফ, আমি যদি টাইম ভ্যালু অফ মানি না বুঝতে পারি, আমরা যদি বুঝতে না পারি সময়ের কি দাম, সময়ের সাথে সাথে টাকাকে যদি মিশিয়ে দিই কিরকম রান্না তৈরি হয়, তো সে ব্যাপারটা যদি বুঝতে না পারি খুবই মুশকিল হয়। আমি স্ক্রিন শেয়ার করছি। আমি ভিক্টর দাকে বলবো, দাদা আপনি যদি কিছু বলতে চান আমি ডাইরেক্ট শুরু করে দেবো, না কিছু ইনপুটস দিতে চান? না, আপনি শুরু করুন স্যার। আচ্ছা, আর একটা জিনিস বলা হলো না, আমি সিএফপি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার। আমি মেম্বারশিপ কন্টিনিউ করিনি, বাট যে পরীক্ষাগুলো দরকার হয় সেটা করেছি। আর এনএসসি সার্টিফিকেশন, যেটা রাকেশ স্যার বলেছিল, অনেকগুলো সার্টিফিকেশন হয়। তো এনএসসির একটা কভারেট সার্টিফিকেশন হয়েছিল অনেকগুলো সিরিজ অফ সার্টিফিকেশনস এর পর, সেটাকে বলা হয় এনএসসি ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট চ্যাম্পিয়ন। তো সেই সার্টিফিকেশনস গুলো অবশ্যই করা হয়। তবে যেটা আমার মনে হয় আমার স্ট্রেংথ, সেটা হচ্ছে সাইকোলজি, হিউম্যান সাইকোলজি, ইনভেস্টার সাইকোলজি। সে ব্যাপার নিয়ে অনেক কিছু কথা বলবো, এবং আপনাদের যে ছোট্ট করে ট্রেডিং এর ব্যাপারটা আছে সেখানে সাইকোলজিটা খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। তো সেইগুলো তো আমরা ইনপুটস দেবো। আর ভিক্টর স্যার, আপনি একটু দেখে নেবেন চ্যাটের মধ্যে যে কোয়েশ্চেন্স গুলো কিছু আসছে, সেগুলো আমরা পরে নিব। আমরা স্ক্রিন শেয়ার করছি। আমি ফার্স্টে আপনাদের প্রশ্ন একটু পরে নেব। ফার্স্টে আমরা বেসিক কিছু কথা বলার থাকবে, সেগুলো আমরা একটু বলে নেব। এক সেকেন্ড দাঁড়ান। স্যার, ক্যান আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন প্লিজ? আচ্ছা, বলুন স্যার, শুনিনি, বলুন। অ্যাকচুয়ালি আপনি এনএসসি সার্টিফিকেশনের কথা বলছিলেন আর কি। তো আমি অ্যাকচুয়ালি এনএসসির ওই সার্টিফিকেশন গুলো দেখছিলাম। তো এগুলো করে কি ফিনান্সিয়াল মার্কেটে গেলে সুবিধা হয়? দেখুন, এটা থাকলে এজ থাকে এরকম নয়। দেখুন, সেলসে শুরু করার জন্য সার্টিফিকেশন, এখন কম্পিটিশন বাড়ছে। আমাদের সময় আমি যেহেতু সেলসের বাইরে আসতে চাইছিলাম,
তাই জন্য ওই সার্টিফিকেশনটা আমার দরকার হয়েছিল বা কাজ দিয়েছিল। বাট অবশ্যই আপনি এনআইএসএম বলুন, এনসিএফএম বলুন, এই সার্টিফিকেশনস গুলো আছে, বাট সার্টিফিকেশনস গুলো শুধু পাস করার পরিপ্রেক্ষিতে পড়বেন না, জিনিসটা বোঝার জন্য দরকার। আর এই সার্টিফিকেশনসটা করলে আমার মনে হয় ইন্টারভিউ ক্র্যাক করতে সুবিধা। আমি দেবব্রত বাবু আপনার নাম, তাই তো? আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। ইন্ডাস্ট্রিতে ভালো লোকের দরকার আছে, প্রপার ইন্টেন্ট নিয়ে আসলে সুবিধা হয়। এখনো অনেক স্কোপ আছে যেখানে লোকে অত না বুঝেই দুমদাম ব্যাট করাচ্ছে, 6-4 লাগলে লাগলো, না লাগলো। তো আসলে স্যার সাপোর্ট দেওয়া নিশ্চয়ই করবো। আসলে স্যার অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি অন্যভাবে নেবেন না, আমি পরে নিশ্চয়ই শুনবো সেশন করার পর, দুঃখ পাবেন না। আমরা একটু সেশনটা আগে নিয়ে যাই, ঠিক আছে তো? আমি নিশ্চয়ই শুনবো, কারণ আপনি যে ইন্টারাকশনস করেছেন, আমাদের ইন্টারাকশনস চাই। তো আমি নিশ্চয়ই কথা দিচ্ছি, সেশন শুরু হওয়ার পর, আপনার শুরু করার পরে নিশ্চয়ই আপনার কথা শুনে আমরা শেষ করবো, ঠিক আছে? তাদের শুরু করিনি কেন? হ্যাঁ নিশ্চয়ই 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 না না ঠিক আছে। আমি আশা করছি আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে, শেয়ার করা গেছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? দেখুন, না আমি কিন্তু দেখতে পাচ্ছি না, প্রীতম দা, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। বাকিরা দেখতে পাচ্ছে? না স্যার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। প্রেজেন্টিং লেখা আসছে বাট দেখা যাচ্ছে না। না দেখা যাচ্ছে বি বলে একটা লোগো দেখাচ্ছে। বি না না, ওটা স্ক্রিন নয়, ওটা স্ক্রিন, ওটা বি হচ্ছে, ঠিক আছে। আমি পুরো স্ক্রিনটাই শেয়ার করে দিচ্ছি, আমি রিস্ক নিচ্ছি না কেন, তারপরে যেটা হবে দেখা যাবে। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। রাইট, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। দেখুন, সর্বপ্রথম এখানে আমরা টাইম ভ্যালু অফ মানিটা ফার্স্টে বুঝবো, আর যে ক্যালকুলেটরে কিছু কিছু ক্যালকুলেশনস দেখাবো, আপনারা টেনশন নেবেন না। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় রিপিট করব, আর আমরা ডেডিকেটেড রেডিমেড ক্যালকুলেটর আপনাদের দিয়ে দেবো। যদি মনে হয় না ফর্মুলা বোঝা গেল না, আপনি ক্যালকুলেটর ইউজ করুন। কিন্তু ক্যালকুলেটরের জন্য কি ফিগার দিচ্ছি, কি প্লাগ ইন করছি, বা কি সব জিনিস ভেতরে ক্যালকুলেশন চলছে, সেগুলো আপনি বুঝতে পারবেন। খুব একটা রকেট সায়েন্স নয়। আপনাদের আচ্ছা, শুরু করা যাক। ফিউচার মানি ইজ ইকুয়াল টু প্রেজেন্ট মানি প্লাস টাইম মানি। খুব সিম্পল ব্যাপার। ধরুন 1 লাখ টাকা দিয়েছেন আপনি কোথাও প্রেজেন্টে, তার সাথে ধরলাম 1 লাখ টাকাটা 10%-এ আপনি 1 বছর খাটাচ্ছেন, তার মানে 1,10,000 টাকা ভবিষ্যতে আমি পাবো। তো এই যে 1,10,000 হচ্ছে, এটা ফিউচার, এটাকে আমরা কম্পাউন্ডিং করছি। এটা খেয়াল রাখতে হবে। আমার কাছে 1 লাখ টাকা আছে, আমার বেড়ে 1,10,000 হলো, 1,20,000 হলো, এই যে জার্নিটা, এটাকে আমরা কম্পাউন্ডিং করছি। আবার এর উল্টো দিকে যদি হয়, সেটাকে ডিসকাউন্টিং বলি। যে আমার কাছে 1,21,000 টাকা, 2 বছর বাদে আমি 1,21,000 টাকা পাবো। আমার আজকের দিনে যদি টাকাটা নিই, কত টাকা হবে? 2 বছর বাদে যদি 1,21,000 হয়, তাহলে আজকের দিনে তো আমার 1,21,000 হবে না, আজকের দিনে কিছুটা কমবে। জানেন আপনারা, ধার দেনাতে ব্যবসা বাণিজ্য তো হয়, যে ব্যবসা বাণিজ্য বলে ঠিক আছে নগদ টাকা দিয়ে দিই, আমি একটু বিল ডিসকাউন্ট করে দেবো। তো ক্যাশ ইজ অলওয়েজ কিং। তো এটাই আমরা কম্পাউন্ডিং বলি, ডিসকাউন্টিং বলি। ক্যালকুলেশনে আসবো, চিন্তা করার কোনো কারণ নেই। এই স্লাইডে আমরা বুঝলাম কম্পাউন্ডিং কাকে বলে। আপনার বর্তমানের টাকাটার সাথে সময় দিলে সেটা সুদ বাড়ে, ইন্টারেস্ট ইনকাম হয়, সেটা যেটা হয় সেটা কম্পাউন্ডিং। সিমিলারলি ভবিষ্যতের টাকাটা আমি যদি আজকের দিনে ক্যালকুলেট করতে যাই, সেটা ডিসকাউন্টিং করি। আমরা এক্সাম্পল দেবো। এই যে স্লাইডটা দেখছেন, ইফ ইউ কুড নট রিমেম্বার, এটা আমরা বটম অফ দ্য হার্ট থেকে আমার মনে, এটা তো আমার স্পেশালিটি আছে, আমি আপনাকে বুঝিয়ে দেবো। যদি এটা মনে নাও করেন, আমরা এক্সেলে সেই জিনিসটা আপনাদের শিখিয়ে দেবো, যে এক্সেলে আপনারা কি করে করতে পারেন। আমরা ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই, কিন্তু ফর্মুলা থেকে শুরু করে প্রেজেন্টেশন আপনারা পাবেন, আর কিছুক্ষণ বাদে প্রেজেন্টেশনের স্লাইডস চলে যাবে। এটা একটা ওয়ার্কশপ হিসেবে আমরা দেখতে পারি। আমরা আপনাদের বলেছি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে অ্যাটেন্ড করতে, আপনিও আমাদের সাথে প্যারালাল ক্যালকুলেশন করতে পারেন। ওয়ার্কশপ ইন দ্য সেন্স, ট্রেনিং এ একটা মনোলগ হয়, আমরা বললাম, আপনি শুনলেন, তারপরে হয়তো পরবর্তীকালে প্রশ্ন করলেন। ওয়ার্কশপে সাইমালটেনিয়াসলি আমরা কাজ করতে পারবো। তো আমরা কিছু কিছু কেস স্টাডিজ নেবো আজকে। কেস স্টাডিজ খুব ইম্পর্টেন্ট। কেস স্টাডিজ ছাড়া টাইম ভ্যালু অফ মানি হয় না। তার মানে ওই শোনবার সময় শুনলাম, ক্লাস শেষ সব ভুলে গেলাম, সেটা আমাদের উদ্দেশ্য নয়। তো এখানে এই ফর্মুলাটাতে যেটা আছে, আমরা পরের স্লাইডে এক্সপ্লেন করে দিয়েছি ইন টার্মস অফ এই এফবি মানে ফিউচার ভ্যালু, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু বলতে ওই 1 লাখ টাকার কথা বলছি, ফিউচার ভ্যালু বলতে 1,10,000 বা 1,21,000 যেটা হয়ে গেছে সেটার কথা বলছি। রেট অফ ইন্টারেস্ট মানে আমি কি রেটে টাকাটা, কি রেটে গ্রো করছে, 10 হতে পারে, 5 হতে পারে, 15 হতে পারে, যাই হোক না কেন, আর কতবার গ্রো করছে। নাম্বার অফ পিরিয়ডস, আমরা বছর বলবো না, আমরা এক্সেলে যখন ঢুকবো নাম্বার অফ পিরিয়ডস বলবো, ঠিক আছে? জেনারেলি আমাদের ছোটবেলাকার যে অঙ্ক ফঙ্ক করেছিলাম বছর হিসেবেই দেখি। তো এনিওয়ে সেগুলো আমরা আসবো বটে। তো এন হচ্ছে নাম্বার অফ পিরিয়ডস, মানে এক্সেল কে যখন আমাকে বোঝাতে হবে, এক্সেল বলে ভাই কতবার আমি ইন্টারেস্টটা ক্যালকুলেট করব, আমাকে বলে দাও, আর কত ইন্টারেস্ট নেব। আমার 10% বলছো, আমি নিয়ে নিলাম, কতবার করবো, 2 বার 3 বার, সেই হিসেবে আমরা আসবো, টেনশন নেওয়ার কিছু নেই। আমরা প্রথম স্লাইডে কম্পাউন্ডিং ডিসকাউন্টিং বলেছিলাম, এই ফর্মুলা মনে রাখার দরকার নেই।
আপনি তাও ফর্মুলাটা আমরা ছোট্ট করে বললাম। আর পরের যেটা বলছি প্রেজেন্ট ভ্যালু, আপনারা জানেন যে ইকুয়েশনে এই পার্টটা যদি তলায় চলে আসে আমরা সাইড জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, এটাই হচ্ছে ফর্মুলা। এন নাম্বার অফ পিরিয়ডস হয়ে গেল, এগুলো আমরা আসবো এক্সেল এর থ্রু দিয়ে বুঝবো। আচ্ছা, আমাদের মাথাতে একটা কম্পার্টমেন্ট করে নিতে হবে, আমরা 4টে জিনিস যদি বুঝি আমরা পৃথিবী জয় করতে পারবো ফিনান্সিয়াল প্ল্যানিং এর, কোনো সমস্যা নেই। একটা সমাজের এলিমেন্টারি পার্টস কি, আমি আপনি, তারপরে ফ্যামিলি তৈরি হয়, সেরকম বাড়ি তৈরি গেলে এলিমেন্টারি পার্টস কি, ইট, ব্রিক্স। আমরা এই 4টে এলিমেন্টারি পার্টস হচ্ছে লামসাম কম্পাউন্ডিং, মানে গল্পটা বুঝিনি, 1 লাখ টাকাটা বেড়ে এত বছর বাদে এত % সুদে কি হচ্ছে, লামসাম কম্পাউন্ডিং। লামসাম কথাটার মানে হচ্ছে এককালীন। ডিসকাউন্টিং ঠিক তার উল্টোটা বলে দিয়েছি, এককালীন ডিসকাউন্টিং করে দিলাম, আমি 2 বছর বাদে 1,21,000 টাকা পাবো, আজকের দিনে কত হবে। এই দুটো প্রসেস আমাদের শিখতে হবে। আর একটা রেগুলার ক্যাশ ফ্লো, আমি এককালীন টাকা দিচ্ছি না, আমি রেগুলার ক্যাশ ফ্লো করছি। অনেকেই বলছিলেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, তো টিপিক্যাল যে ব্যাপারটা হয় এসআইপি করছি বা এলআইসি মানি ব্যাক পলিসি হচ্ছে, ঠিক আছে, এই বছর বছর টাকাটা পাচ্ছি। তো এটাকে রেগুলার ক্যাশ ফ্লো বলছি, এককালীন দিচ্ছি না, ইনস্টলমেন্টে কিস্তিতে দিচ্ছি, সেটা আমার মাসে মাসে হতে পারে, সপ্তাহে সপ্তাহে হতে পারে। তো যখন কম্পাউন্ডিং হচ্ছে রেগুলার ক্যাশ ফ্লো কম্পাউন্ডিং করবো আর রেগুলার ক্যাশ ফ্লো ডিসকাউন্টিং করবো। এই 4টে জিনিস আমাদের একটু বুঝে নিতে হবে, তারপরে কিন্তু সব অ্যাপ্লিকেশন। আমি যেমন ধরুন যদি আমি একটা অঙ্ক, এখন একটা ক্যালকুলেশন বলি যে আমি শুরুতে একটা এসআইপি করলাম, কিছুদিন চুপচাপ থাকলাম, তারপরে সেখান থেকে আবার টাকা বার করা শুরু করলাম। তো শুরুতে আমি যদি এসআইপি করি কি নেবো, রেগুলার ক্যাশ ফ্লো কম্পাউন্ডিং টেস্ট জানতে হবে, অ্যাপ্লিকেশন হবে। তারপরে আমি কিছুদিন বসে থাকলাম, কিছু করলাম না, তাহলে কি হবে, লামসাম কম্পাউন্ডিং হবে। তো এইরকম ভাবে আমরা একটা প্রবলেম যদি পাই আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো কি কি প্রবলেম কেস স্টাডিজ করবো সেগুলো আমাদের সাথে শেয়ার করে নেবো। দেখুন এখানে সিএজিআর একটা বস্তু আছে, সিএজিআর আসার আগে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বলে, সেটা আসার আগে এক্সেল এর ফাংশন আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে এফবিপিভি। এগুলো জানতে হবে বেসিক। আমি যদি ফর্মুলা নইলে আমরা এই ফর্মুলাগুলো করতে হয়নি, আমি তো ওইটা দিয়ে করেছি নিজে থেকে, গুগল মিট ইনস্টল হয়েছে। দিদি একটু কাইন্ডলি মনে করবেন, একটু সাইলেন্ট রাখুন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো একটা ফিউচার ভ্যালু দেখবেন, মানে অন্যদের মিউট করে দিলে বোধহয় ভালো হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দাদারা দেখছেন, দাদারা একটু চেষ্টা করে দেবেন দাদা। না আমরা আছি, অসুবিধা নেই। একটা ফিউচার ভ্যালু দেখবো আমরা, এফভি মানে ফিউচার ভ্যালু, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, এগুলো সব লেখা আপনাদের কাছে পৌঁছে যাবে, সব জিনিস আপনারা কপি পাবেন। রেট মানে রেট অফ ইন্টারেস্ট, এনপার মানে নাম্বার অফ পিরিয়ডস, নাম্বার অফ পিরিয়ডস মানে কতবার আমি, মানে কত বছর ধরে দিচ্ছি, কত মাস ধরে দিচ্ছি, সেই নাম্বার অফ পিরিয়ডস বলছি। পিএমটি রেগুলার টাকা দিচ্ছি কি আমি এককালীন টাকা দিচ্ছি, সেটা এইটা থেকে বোঝা যাবে পিএমটি থেকে। টাইপটা একটু বাদে করব, আমরা এতটাই কমপ্লেক্সিটিতে যাবো না, আমরা একটা একটা ছোট ছোট করে অঙ্ক করতে করতে এগোবো। অঙ্ক বলতে কেস স্টাডিজ, ছোট ছোট করে, ঠিক আছে। আপনি আপাতত প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, রেট আর নাম্বার অফ পিরিয়ডস মনে রাখুন। পিএমটি আর টাইপ যখন বুঝবো একসাথেই বুঝতে হবে, এটা হয়ে যাবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, সঙ্গে আমরা আছি। আর এই কম্পাউন্ড ইন্টারেস্ট সিএজিআর ফর্মুলাটা আপনি দেখছেন, আরে এটা তো খুব কমপ্লিকেটেড ব্যাপার। কমপ্লিকেটেড না, কারণ এটা কিভাবে অরিজিনাল ফর্মুলাটা থেকে এসছে, এফডি যে ফর্মুলা থেকে, সেটাও আমরা এখানে ডেরিভেশন দেখিয়ে দিয়েছি। এটা না জানলেও পৃথিবী আমার চলবে, আটকাবে না। যদি এই এক্সেল এর গল্পগুলো আপনার যদি মনে হয় যে না বাবা এ তো পুরো খটোমটো হয়ে যাচ্ছে, এ তো কোর্স করে ভুল হয়ে গেল, কিচ্ছু ভুল হয়নি। আমাদের কাছে এক্সেল এর ডেডিকেটেড ফর্মুলা আছে, সেলের মধ্যে আপনি শুধু ফিগারটা পাঞ্চ ইন করে দেবেন, আপনি আপনার আনসার পেয়ে যাবেন। কিন্তু যে কোনো অঙ্ক বলুন, চাই শেয়ার ট্রেডিং বলুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বলুন, এই ফর্মুলাগুলো একটু, এই ফর্মুলা বললে ভয় লাগে, মানে এই জিনিসগুলো একটু বুঝতে হবে, টাইম ভ্যালু অফ মানিটা বুঝতে হবে। সেই জন্য ব্যাপার, মানে 3টে লেভেলে আছে, ফর্মুলা তৈরি করাও শেখাবো। এইগুলো ট্রেডিশনাল মেথড, সিএজিআর এই যে দেখছেন এটা ট্রেডিশনাল, ছোটবেলায় যেটা পড়েছি, কিন্তু এক্সেলে স্মার্ট ওয়েতে করতে পারি। যেমন স্মার্টফোন এসে গেছে, এত কিছু ফর্মুলা মনে রাখার দরকার নেই। আমি এক্সেল কে বলো ভাই বর্তমান ভ্যালু এই, প্রেজেন্ট ভ্যালুটা তুমি বলে দাও, রেট এত, এনপার এত, যেমন করে ইকুয়েশন আমরা করি সেরকম করে লিখে দেবো এক্সেল। আমরা যদি একটা এক্সাম্পলে চলে যাই, আমার মনে হয় ওনাদের সুবিধা হবে। হ্যাঁ স্যার, এক্সাম্পলে স্যার একদম সোজা এক্সাম্পলে চলে যাচ্ছি। তার আগে একটু আমি শুধু বলে দিতে চাইছি একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কিন্তু এইরকম টাইপের জিনিস সলভ করব, আপনারা সবাই শেষ অবধি থাকবেন। এটা আপনারা আজকে ক্লাসের পর করতে পারবেন, যে লামসাম কম্পাউন্ডিং আমরা কিন্তু এগুলো করবো, যে ফিউচার ভ্যালু অফ 1 লাখ আফটার 2 ইয়ার্স এর 10% কত হতে পারে, ঠিক আছে। লামসাম ডিসকাউন্টিংটাও দেখবো, যদি এই ভ্যালুটা আমরা পেয়ে যাই তাহলে এটাকে ডিসকাউন্ট করলে কি তাহলে আমরা 1 লাখে ফেরত পৌঁছতে পারবো, বা কি ফিগার আসবে সেগুলো দেখতে পাবো। লামসাম কম্পাউন্ডিং, ডিসকাউন্টিং আমরা দেখবো। আমরা এটাও দেখবো যে সিরিজ অফ ক্যাশ ফ্লো কম্পাউন্ড করলে কি হবে, হাউ মাচ আই নিড টু সেভ পার মান্থ টু হ্যাভ 1 crore আফটার 15 ইয়ার্স। এগুলো সব কিন্তু আজকের মধ্যে হবে, এবং বেশি দূরে নেই। এইসব জিনিস শিখতে খুব বেশি হলে আমরা 25-30 মিনিট দূরে আছি এই কেসগুলোতে পৌঁছতে।
এগুলো আমরা দেখবো যে কতটা কর্পাস আমার লাগবে আজকে রিটায়ার করতে, কতটা কর্পাস আমার লাগতে পারে যদি আমি 10 বছর বাদে রিটায়ার করি। আমরা এটাও দেখে নেব যে ফায়ার কনসেপ্ট কাকে বলে। ফায়ার একটা আগুন নয়, ফায়ার মানে এখন একটা কনসেপ্ট আছে ফায়ারের কনসেপ্ট। আর এগুলো কিছু কিছু সাইকোলজিক্যাল জিনিসপত্র বলবো যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন কাকে বলে, ডিলেড গ্র্যাটিফিকেশন কাকে বলে। আমরা ফায়ার বলতে বলা হয় ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আর রিটায়ার আর্লি। সবাই এখন আমাদের এখন পৃথিবীটাই হচ্ছে জিন্দগি নেই মেলেগা দুবার, সব বলছে হাঁটুতে জোর থাকাকালীন চাকরি করে কি লাভ, কিছুটা হাঁটুর জোর বাঁচিয়ে রেখে পৃথিবী ঘুরতে বেরিয়ে পড়ো বা লাইফটাকে এনজয় করো। তো সেইটাই কনসেপ্ট হচ্ছে ফায়ার, এটা একটা মুভমেন্ট। তো ফায়ার সম্বন্ধেও জানবো। তো এই এজেন্ডা গুলো নিয়ে আমরা এগুচ্ছি এবং আমরা ইরেগুলার ক্যাশ ফ্লো আজকে চেষ্টা করবো, না হলে আমরা তাড়াহুড়ো করবো না, যদি আজকে না হয় পরের সেশনে করবো। যে একটা যদি বিভিন্ন বিজনেস মডেল আছে ফ্যামিলিতে, ধরুন কেউ আখের ব্যবসা করছে, কেউ ফ্যামিলিতে বিউটি পার্লারের ব্যবসা করছে, কেউ বলছে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউশন। তো বিভিন্ন সময় বিভিন্ন ক্যাশ ফ্লো আসছে, বা কেউ এলআইসি মানি ব্যাকে বলছে এলআইসি তে ইনভেস্ট করবো, এলআইসি মানি ব্যাক পাবো, সেখান থেকে আমার চলে যাবে। কেউ বলছে মিউচুয়াল ফান্ড। এই বিভিন্ন ক্যাশ ফ্লোটাকে কম্পেয়ার করে আমি কাকে জিন্দাবাদ বলবো, এলআইসি কে জিন্দাবাদ বলবো, ফ্যামিলি বিজনেসটাকে বলবো, মানে কোথায় আমার বেনিফিটটা, আমার বেনিফিটটা কোথায়, ঠিক আছে। তো সেই হিসেবে এইসব জিনিসগুলো আমাদের এজেন্ডার মধ্যে আছে, আমরা কম্পেয়ার করবো। তো এই স্লাইডটা আমরা আপাতত বন্ধ করে দিলাম, আমাদের কিছু কাজে লাগবে না। আমরা এবার স্ট্রেট চলে আসবো আমার এক্সেলটাতে। হ্যাঁ, এক্সেলে আসবো। চল আমরা একটা এক্সাম্পল নিয়ে শুরু করবো ফার্স্টে। তো সর্বপ্রথম যে এক্সাম্পলটা নেব, আপনারা ফার্স্টে বলুন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? থ্যাংক ইউ। আমাকে একটা ছোট্ট করে আপনাদের একটু বলে দিতে হবে যে আজ থেকে ধরুন আমরা ফার্স্টে ইনফ্লেশনের কনসেপ্টটা বুঝবো সিএজিআর এর থ্রু দিয়ে, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটের থ্রু দিয়ে ইনফ্লেশনের কনসেপ্টটা বুঝবো। ইনফ্লেশন আমি লিখে রাখছি, ঠিক আছে? এই এক্সেল আপনাদের কাছে পৌঁছে যাবে, টেনশন নেওয়ার কোনো অসুবিধা নেই। ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি। একটা খুব পছন্দের জিনিস নিয়ে আমরা করবো, ধরুন ফুচকা। আজ থেকে 10 বছর বলবো না, 5 বছর আগে, 6 বছর আগে আপনারাই বলুন। আজকের দিনে ফুচকার দাম আমি জানি, আমি মাঝে সাঝে খাই ফুচকা, ভালোই লাগে। একটা 10 টাকায় 4টে পাওয়া যায়, 10 টাকায় 5টা পাওয়া যায়, 2 টাকা 2.5 টাকা হয়েছে ফুচকা অ্যাপ্রক্সিমেটলি পার পিস। আজ থেকে 10 বছর আগে কত দাম ছিল ফুচকা একটু বলতে হবে। 10 বছর আগে বা 5 বছর আগে, যে যেরকম বলছেন, যদি 5 বছর আগে হয় বলবেন যে 5 বছর আগে এত দাম ছিল, অ্যাপ্রক্সিমেটলি বলুন। যে কেউ যদি কেউ চ্যাটে টাইপ করে দিতে পারে। 5 বছর আগে ছিল 5 টাকায় 10টা। 1 টাকা 5 বছর আগে 10 টাকায় 60টা পাওয়া যায়। 10 টাকায় 7টা পাওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত 10 টাকায় 7টা, ঠিক আছে। আমি একটু মানে তখন হচ্ছে 7টা হলে মানে কি কত হচ্ছে, এক একটা 10 টাকায় 7টা হলে 70%। হ্যাঁ, ওরকম টাইপের মতো আসছে। যাও আমরা সেটা অ্যাপ্রক্সিমেটলি এখানে তাহলে প্রেজেন্ট ভ্যালু যেটা আছে, যেটা আমরা এখানে দেখে নেবো যে কত ইনফ্লেশন হচ্ছে। 1 সেকেন্ড দাঁড়ান। রাইট, আচ্ছা চলুন আমরা একটা কাজ করে নিই, আমরা ছোট্ট করে এটা লাইভ করে নিই, লাইভ করে নিতে পারলে সুবিধা। আমি এই জায়গাটা দেখে নিচ্ছি, আপনাদের সবকিছুই আপনাদের সামনেই খোলা থাকবে, স্ক্রিনটা একটু সঙ্গে থাকবে। ধরুন আজকে মানে 2024-এ ফুচকার দাম ছিল 2.5 টাকা, আর আপনি বলছেন 5 বছর আগে, 5 বছর আগে মানে হচ্ছে 2019-এ আপনি বলছেন 1 টাকা মতো ছিল। আমরা দেখতে পাচ্ছি এটা আমার মনে হয় একটু বোধহয় কম ছিল, এতটা হবে না, একটু কম ছিল। তো এনিওয়েজ 50 পয়সা মতো হবে হয়তো। তা এই হিসেবে ফুচকার ইনফ্লেশন 2 টাকা 65 আসছে। আমার মনে হচ্ছে এটা হবে না, কারণ আমার খুব ভুল না বলে 5 বছর আগে হয়তো 50 পয়সা মতো ছিল, আরো কম ছিল। তো এইটা যে ক্যালকুলেশনটা আপনারা করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি ইনফ্লেশন। আমরা দেখতে পাচ্ছি সিএজিআর, এটাকে বলছি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। তো এটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই, কিভাবে করব সেটা আমরা দেখে নিই। ফার্স্টে এই এক্সাম্পলটার সাথে আমরা ব্যাংকের এফডিটাও করতে পারি কম্পারিজন। তো এটাকে কম্পাউন্ডিং বলছি, লামসাম কম্পাউন্ডিং। লামসাম আমরা কি করে কম্পাউন্ডিংটা করি? তো আমরা ফার্স্টে কি করবো, এক্সেলে না কিছু কিছু ফাংশন থাকে যেগুলো পিভি এফভি বললাম। ধরুন দুটো সংখ্যাকে আমি যোগ করছি, 5 আর 9, এই দুটোকে যদি যোগ করি, এক্সেলে ফাংশন আছে সাম ডাকতে পারি। সাম বলে ফাংশন আছে, আপনি সামকে ডেকে নিন। সামকে ডাকার পর আপনি 5কে সিলেক্ট করে নিন, সিলেক্ট করে 9টাকেও সিলেক্ট করে নিন, 5 আর 9 সিলেক্ট করে করবে 14 বলে দেয়। এরকম ফাংশন আছে, ফাংশনকে ডাকা যায়। তো আমরা একটা ফাংশনকে ডাকছি এই কম্পাউন্ডিংটা বোঝার জন্য। সেটাকে ফার্স্ট আমরা যেটা বলছি রেট অফ ইন্টারেস্ট কত ভাই বলবো। রেট লিখলেই আপনার এখানে যাই টাইপ করবেন, আমি আবার বলছি ধীরে সুস্থে যাচ্ছি, একটু সঙ্গে থাকুন।
আমি যদি লিখি রেট লেখার পর আমি যদি ব্র্যাকেটটা খুলে দিই, ওর সঙ্গে সঙ্গে আমাকে প্রম্পট করছে যে ভাই নাম্বার অফ পিরিয়ডস কত, ঠিক আছে? নাম্বার অফ পিরিয়ডস এখানে আমরা দেখতে পাচ্ছি 5 বছর, 5 লিখে দিন, 2000 আমি যেটা বললাম 5 বছর আগে। পিএমটি মানে রেগুলার বেসিসে কত টাকা দিচ্ছি, রেগুলার বেসিসে এখানে টাকা দেওয়ার কিছু ব্যাপার নেই, আমি পিএমটিটাকে 0 করে দিচ্ছি, আপনি 0 লিখতে পারেন বা কমা দিয়ে দিলাম। দেখুন যেটা লিখছি সেখানে এক্সেল কালো করে দিচ্ছে, পিএমটি চাইছি আমি পিএমটি কিছু দিলাম না, তারপরে বোল্ড করে দিচ্ছে পিভি প্রেজেন্ট ভ্যালু আমি ধরলাম 2.5 টাকা, বর্তমানে 2.5 টাকা, ঠিক আছে? 5টা কি বললো, কোনটা বলুন? 5টা রেটে যে প্রথম 5টা লিখলেন ওটা কি বললেন? থ্যাংক ইউ। রেটে হচ্ছে নাম্বার অফ পিরিয়ডস, 5 বছর লিখছি, ঠিক আছে? আচ্ছা স্যার শুনুন, আমার মনে হচ্ছে একটা অসুবিধা হচ্ছে, আমি একটা প্লেন এন্ড সিম্পল অঙ্ক করে দিচ্ছি, আরো সিম্পল লিখে নিই আগে। 1 লাখ টাকা লিখে দিলাম। দেখুন 1 লাখ টাকা আমি 2 বছর বাদে 10% রেটে কত পাবো হিসেব করি। ফার্স্ট আমরা বেসিকটা একদম করে নিই। তো এখানে কি করছি, এফবি ডাকছি, রেটও যাচ্ছে না। দেখুন ফিউচার ভ্যালু ফার্স্টে কম্পিউট করি, এফবি দিলাম, এফবি দিলে দেখুন আপনাকে বলছে রেট অফ ইন্টারেস্ট, আমি রেট অফ ইন্টারেস্ট 10 টাকা সিলেক্ট করলাম, 10। দেখে নিন, আমরা এরকম কেস স্টাডিজ করতে থাকবো। কমা দিলাম, নাম্বার অফ পিরিয়ডস কত, 2 বছর, ঠিক আছে? তারপরে পিএমটি আমি কিছু দিচ্ছি না, রেগুলার পেমেন্টস এর কিছু গল্প নেই। প্রেজেন্ট ভ্যালু 1 লাখ, আমরা জানি 1 লাখ, ঠিক আছে? 1 লাখ দিয়েছি, টাইপটা লাগবো না, পিএমটি এর টাইপ পরে বলছি। এটা দিলে দেখুন আনসার পেয়ে গেল, আপনার আনসারে মাইনাস আসছে, মাইনাস নিয়ে টেনশন নেবেন না, আমি পরে আসছি, মাইনাসটা কেন আসছে বলে দিচ্ছি। ফার্স্টে এটা বুঝে নিন বা মনে মনে করে নিন, 1 লাখ টাকা 1 বছর বাদে 1,10,000 টাকা হয়, ফার্স্টে মনে মনে করে নিন। তার পরের বছর যখন হবে আমি আবার 10,000 পাবো, আর আগের যে 10,000 ছিল তার উপর সুদ পাবো, তাই জন্য 10,000 এর উপর যদি আবার আমি 10% সুদ পাই তাহলে সেটা 1,000 টাকা হয়, তাহলে সব মিলিয়ে 1,21,000 টাকা আসছে। ছোট অঙ্ক করলে কি হবে, ভার্বালি আমরা ভেরিফাই করে নেবো, ভেরিফাই করে নেওয়ার পর আমরা এক্সেল দিয়ে ব্যাপারটাকে দেখবো। তো আর একবার প্রবলেমটাকে বলে দিচ্ছি, আমি ফিউচার ভ্যালু ক্যালকুলেট করছি যে কত হবে 2 বছর বাদে 10% টাকা, 1 লাখ টাকাটা কতই হবে। তো 1 লাখ টাকা যদি আমি দেখি, আমি যদি 1 লাখ লিখলাম, ফার্স্টে এন পার যেটা লিখলাম সেটা লিখেছি AH23, এটা নিয়ে ঘাবড়াবার কিচ্ছু নেই। AH23 হচ্ছে এই সেলটা, একটু মন দিয়ে দেখুন, AH কলমের আপনার 23 রোটা, এটা 10% লিখলাম, এটা 10 জাস্ট লিখে দিচ্ছি, সেলটাকে সিলেক্ট করে নিয়েছি। এবার নাম্বার অফ পিরিয়ডস কি দেখুন, যেটাতে সিলেক্ট করছি সেটা বোল্ড হচ্ছে, খেয়াল রাখুন, নাম্বার অফ পিরিয়ডস বোল্ড হয়ে গেল। কি লিখেছি, AG2 মানে 2 বছর, সেটা লিখলাম। এবার পিএমটি তে আমার কিছু নেই, আমি রেগুলার পেমেন্টে করছি না, আমি জাস্ট লামসাম ক্যালকুলেটটা করছি, তো পিএমটি তো আপনি যদি করেন কিছু নেই। এবার প্রেজেন্ট ভ্যালু কত, প্রেজেন্ট ভ্যালু 1 লাখ, ঠিক আছে? এটা করলে আনসার 1,21,000 টাকা আসছে। এবার মাইনাসের গল্পটা বলে দিই, মনে রাখবেন এক্সেলের যে ফাংশনটা আছে পিবি আর এফবি, এই দুটো সাইন কিন্তু উল্টো হয় ডিরেকশন অফ ক্যাশ ফ্লো। মানে আমি যদি 1 লাখ টাকা দিই, পরে আমি পাচ্ছি 1,21,000 টাকা, তাহলে 1 লাখ টাকা ঘর থেকে বেরোচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, বেরোচ্ছে। যদি সাইনটা মাইনাস হয় তাহলে টাকা যখন ঢুকছে সেটা পজিটিভ হবে। এটা মনে রাখবেন, সাইন কনভেনশনে প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু যখন আপনারা ক্যালকুলেশন করবেন গুলোই ফেলবেন না, প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু কিন্তু সাইন দুটো আলাদা হবে। আপনি বলবেন দাদা এত মনে রাখা মুশকিল, আমি সব এখানে লিখে দিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এখানে আমার সবকিছু কনভেনশন লেখা আছে, এই ফাইল আপনি পেয়ে যাবেন। পিভি এন্ড এফবি সাইন শুড বি ডিফারেন্ট, এটা এক্সাম্পলস ফাইলে সবকিছু লিখে দিচ্ছে। আর যে ওয়ার্কশিটটা করছি, ওয়ার্কশিট তো আপনি পাবেন, ওয়ার্কশিট নিয়ে আমরা আলোচনা করেই দেবো, এটা ওয়ার্কশিটের মধ্যে রাখছি। ওয়ার্কিং স্লাইড এক্সাম্পলস এর মধ্যে সবকিছু গুছিয়ে লেখা আছে। আমি আবার বলছি, আপনি 1 লাখ টাকা কাউকে দিলেন, কিছুদিন বাদে ও আপনাকে 1,21,000 টাকা ফেরত দিল, 2 বছর বাদে ধরুন, তাহলে যেটা পাচ্ছেন আর যেটা আপনি দিচ্ছেন দুটোর ক্যাশ ফ্লো ডিরেকশন আলাদা। 1 লাখ টাকা দিলাম, 1,21,000 টাকা পেলাম, তাই জন্য এক্সেলকে তো বোঝাতে হবে, নইলে দুটোই যদি সেম দিই এক্সেল তো বুঝতে পারবেন, এক্সেল তো বুদ্ধিমান নয় আমার আপনার মতো, এক্সেলকে সাইন কনভেনশন দিয়ে বোঝাতে হবে। তাহলে আমি যদি 1 লাখ টাকা দিয়ে থাকি, 1 লাখ টাকা কোথায় লিখেছি দেখুন, এই সেলটা AF এখানে মাইনাস করে দেবেন, এটা যদি মাইনাস হয় তাহলে এটা পজিটিভ হয়ে গেল, একদম প্লেন এন্ড সিম্পল। আশা করি ব্যাপারটা আপনাদের কারোর অসুবিধা নেই। এটা আমরা ফার্স্ট জিনিসটা শিখে গেলাম যে কি করে আমরা প্রেজেন্ট ফিউচার ভ্যালু ক্যালকুলেট করতে পারি। এটা কি ক্লিয়ার? আমি একটা কাজ করি, আমরা ছোট্ট একটা পোল করব, পোল করলে আমি বুঝতে পারবো, আমার সাথে সঙ্গে থাকবেন। পোলটার লিংক আপনাদের চ্যাটের মধ্যে বলুন। আমার এখানে একটা কোয়ারি আছে। আচ্ছা রাকেশ স্যার বলে দিন, ফার্স্টে শুনে নি। আচ্ছা আপনি ওই সেম এক্সাম্পল যেটা বললেন সেখানে যান, সেখানে আমরা একটা ছোট্ট জিনিস দেখাই। ধরুন এটার রিয়েল লাইফ এক্সাম্পল কি হতে পারে, ধরুন রাকেশ স্যার তোমার ভয়েসটা একটু লো আসছে। হ্যাঁ এখন কি ভয়েসটা ঠিক আছে?
হ্যাঁ আমার মনে হচ্ছে মানে অনেকটা দূর থেকে আসছে ভয়েসটা। এখন কি ঠিক আছে? না ঠিক আছে, আচ্ছা এখনো ঠিক নেই? হ্যালো, না শোনা যাচ্ছে একটু আস্তে। শোনা যাচ্ছে অডিবল বাট নট দ্যাট ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি হেডফোন ইউজ করার চেষ্টা করছি। আমি যেটা প্রাইমারিলি বলতে চাইছিলাম যে এটার একটা আমরা এখন আপনাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই। ধরুন এখানে আমরা যারা আছি সাধারণ মধ্যবিত্ত বাঙালি, তাদের সংসার চালাতে মোটামুটি 40,000 টাকা খরচা হয়, 30-40,000 টাকা খরচা হয়, রাইট প্রীতমদা? তো লেটস মেক ইট 40,000, ঠিক আছে? এবার ধরুন আমার বয়স হচ্ছে আজকে 40 বছর বয়স লেটসে, এবং আমি 60 বছর বয়সে রিটায়ার করে যাব, তখন আমার কাছে আর কোনো রকম ইনকাম কিছু থাকবে না। তাহলে কিন্তু এই 20 বছর ধরে প্রতি বছরেই আমার কিন্তু যে খরচটা আছে সেই খরচটা একটা সার্টেন রেটের জিনিসপত্রের দাম বাড়ার জন্য বাড়তে থাকে, যেটাকে আমরা ইনফ্লেশন বলি। তো কারেন্টলি ধরে নিলাম আমি অ্যাভারেজে আমাদের ইন্ডিয়াতে ইনফ্লেশন ইজ অ্যারাউন্ড 6-7%। তো এই 10%টাকে তাহলে 6-7% করে দেখা যাক এই 40,000 টাকাটা আমার 20 বছর পরে কিরকম টাকা দিয়ে দাঁড়ায়। সেটা আমরা দেখতে পাচ্ছি এখন চোখের সামনে, যে আজকে যদি আমার সংসার চালাতে 40,000 টাকা লাগে, সিমিলার স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করার জন্য আমার 1,28,285 টাকা দরকার হবে। স্যার সরি স্যার, আপনার ভয়েসটা না ভীষণ আস্তে, মানে একদম ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা ঠিক আছে রাকেশ স্যার, আপনি একটু রাকেশ স্যার আপনি সেট করে নিন, আমি এটা রিপিট করে নিচ্ছি, আপনি ওখানে সেট করে নিন, আপনার এক্সাম্পলটা রিপিট করে দিন। আজকের দিনে স্যার একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলছেন, যদি 40,000 টাকা মাসকাবারি খরচা হয়, আমি 20 বছর বাদে রিটায়ার করব, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আমি যদি 6% ধরি, তাহলে 40,000 টাকার লাইফস্টাইলটা আমার কাছে হয়ে দাঁড়াবে 1,28,285 টাকা। ম্যাডাম এটা ক্লিয়ার আপনার কাছে এবার? ক্লিয়ার। ইনফ্লেশনটা ওভার 20 ইয়ার্স নাকি ইচ ইয়ার 6% ধরা হচ্ছে ইনফ্লেশনটা? ওকে ম্যাডাম, সবসময় ইনফ্লেশন প্রশ্নটা করার জন্য অজস্র ধন্যবাদ। ইনফ্লেশন যখনই আমরা ধরি না, এটা এভরি ইয়ার প্রত্যেক বছরই জিনিসের দাম বাড়ে, সেইটা প্রত্যেক বছর 6% হিসেবেই হয়। আচ্ছা স্যার, আপনার আগের এক্সাম্পলটা 1 লাখ টাকা 2 বছরে 10% রেটে 1,21,000 টাকা রিটার্ন, এটার সাথে এটা তফাৎ কি আছে? আমি কারেন্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে যদি আমার খরচা 40,000 পার মান্থ হয়, তাহলে সেটা আফটার 20 ইয়ার্স এট দ্য রেট অফ 6% ইনফ্লেশনে সেই খরচাটা আমার দাঁড়াবে 1,28,285 টাকা। আর আপনি আগের যে এক্সাম্পলটা দিলেন যে আপনি 1 লাখ টাকা বোধহয় 10% রেট অফ ইন্টারেস্টে 2 বছর রাখলে 1,21,000 টাকা আপনি ফেরত পাচ্ছেন। That is compound interest. That is compounding per year in bank. I think it is right. Both are examples of lump sum compounding. আমরা যেটা বলেছিলাম 4টে এলিমেন্টারি জিনিস শেখাবো, both are examples of lump sum compounding. আপনি দেখুন দুটোতেই কিন্তু কম্পাউন্ডিং হচ্ছে। একটাতে ক্ষতি হচ্ছে আমাদের 40,000 টাকা লাইফস্টাইল 1,28,000 টাকা কিন্তু আলটিমেটলি টাকাটা বাড়ছে, এটাকেই আমরা বলছি লাম্প সাম কম্পাউন্ডিং। ক্লিয়ার? মানে সেম ফর্মুলায় দুটো আলাদা ইন্টারপ্রিটেশন। একদম প্রিসাইসলি স্যার, আপনি যখন বললেন খুব ভালো লাগলো। আমরা এই ফর্মুলাটা কি লিখেছি এটা পুরোটা কপি করে আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি, চলুন একটু ভালোভাবে করে দেখিয়ে। দেখুন এরকম ভাবে ফর্মুলা সিলেক্ট করেছি, তো আমরা এটাকে আরেকবার নতুন ভাবে একটা করি, এত না করি। দেখুন এফবি নিলাম, এফবি নিবে ডাইরেক্ট আমি রেটের জায়গায় বসিয়ে দিলাম 6%। আপনি এরকম ভাবেও করতে পারেন, ভয়ের কিচ্ছু নেই। কমা দিন, এন পার দিন, নাম্বার অফ পিরিয়ডস কত 20, পিএমটি কিছু লিখবো না কারণ রেগুলার পেমেন্টস এর কোনো গল্প নেই। প্রেজেন্ট ভ্যালু কত? প্রেজেন্ট ভ্যালু হচ্ছে -40,000। টাইপ কিছু লিখবো না, পিএমটি আর টাইপ একটু বাদে করবো 9:45 নাগাদ। এটাতে দেখুন সেম আনসার আসবে, কোনো সমস্যা কিচ্ছু হবে না। আপনি বলেন 42 পয়সাটা সরিয়ে দিন, আমি 42 পয়সা সরিয়ে দিলাম। এবার কি ক্লিয়ার লাম্প সাম কম্পাউন্ডিং সবার? স্যার ক্লিয়ার, শুধু একটাই প্রবলেম হচ্ছে সাইন কনভেনশন নিয়ে, কখন নেগেটিভ কখন পজিটিভ সেটা কি ডিরেকশন ক্যাশ ফ্লো বোঝাচ্ছে। থ্যাংক ইউ স্যার, বলে দিচ্ছি স্যার, সঙ্গে থাকুন, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমি যদি প্রেজেন্ট ভ্যালুটাকে মাইনাস বলি, এটাকে প্লাস বলবো। আমি যদি ফিউচার ভ্যালুটাকে প্লাস বলি, এটাকে মাইনাস বলবো। অ্যাস্ট্রোলজি শেখাচ্ছি না, রাহু কেতুর মতো ব্যাপার। রাহু যদি উল্টো দিক যেদিকে বসবে তার উল্টো দিকে কেতু বসবে, এদের সাইন পুরোপুরি উল্টো হবে। সাইন কনভেনশনটা এখানে অত কিছু সমস্যার কিছু ব্যাপার নেই, কিন্তু প্রেজেন্ট ভ্যালু যা সাইন হবে ফিউচার ভ্যালু সাইন উল্টো দিতেই হবে, নইলে কিন্তু আনসার মানে আপনার এক্সেল ঘাবড়ে যাবে। আমরা করেই দেখি, আমরা যদি ওরকম ভাবে করে দেখি না, তা রেটের সময় ক্যালকুলেট করে বুঝবো। এখানে আপনি তো বুঝতে পারবেন না, কারণ এখানে মাইনাস করলে এটা এক্সেল ঠিক এখানে ভেন্ট আউট করে মাইনাস করে দেবে। আমরা রেটের ক্যালকুলেশন যখন করতে যাবো আপনি বুঝতে পারবেন। তো এই ব্যাপারটা খেয়াল রাখুন। প্রশ্নটা করার জন্য অজস্র ধন্যবাদ। প্রশ্ন করলে খুব সুবিধা। আরেকটা প্রশ্ন আমি করছি, এটাকে শেষ করে দিই, আরেকবার রিপিট করে নি স্যার, আরেকবার রিপিট করে দিই। প্রেজেন্ট এক্সাম্পল দিতে বলবো স্যার, এই যে এক্সাম্পল নিলাম স্যার। না ওইটা না, মানে আমি একটা এক্সাম্পল বলছি যেটা আমাদের
অ্যাকচুয়ালি কাজে লাগে, সেটা হচ্ছে ধরুন আমরা ধরুন বিভিন্ন স্কিমে টাকা রাখি, তো ব্যাংকে, পোস্ট অফিসে, হ্যানাতে টাকা রাখি, মিউচুয়াল ফান্ডেও রাখি। তো ব্যাংক, পোস্ট অফিসে যে রেট অফ ইন্টারেস্টটা থাকে সেটা একটা কম্পেয়ার করে দেখাবেন যে আমাদের কারেন্ট যে ইনফ্লেশন রেটে, ধরুন আজকে আমি 1 লাখ টাকা কোথাও একটা ডিপোজিট করলাম, যেটা আমি 5 বছর বাদে একটা পার্টিকুলার রেট অফ ইন্টারেস্টে আমি টাকাটা। এক সেকেন্ড একটু প্রশ্ন ধরে থাকুন, আমি এক্ষুনি আনসার দিচ্ছি, একটু ধরে থাকুন, পার্কিং করুন, আপনি ধরে থাকুন, লাইনে থাকুন। 1 লাখ টাকা 5 বছরে আমি যদি ইনফ্লেশনের জায়গায় ইনফ্লেশনটা ধরতে হবে না, এটা যদি ব্যাংকের এফডি রেট 7.5 দেয়, এটা 7.5 হবে। এটা মায়ের সাথে যদি হয়, আমি এক্ষুনি করে দিচ্ছি, প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর পাবেন। 7.5% যদি হয়, তার মানে 1 লাখের ভ্যালুয়েশন 1,43,563। এই ফর্মুলাটা পালিয়ে যেতে পারে, এটা পালিয়ে যাতে না যায় আমি 1,43,563 করলাম, এরকম ভাবে কিন্তু ক্যালকুলেটর ডিজাইন হয়। এটা আমরা সুন্দর করে ছোট্ট করে লিখে দিলাম এফডি, ঠিক আছে। এরপরে মিউচুয়াল ফান্ডে যদি 14 করে দিই, সেম জিনিস। মিউচুয়াল ফান্ডে 13-14 তো পাবোই, আমরা পাওয়ার সম্ভাবনা আছে। মিউচুয়াল ফান্ডে কোনো কিছু গ্যারান্টি নেই। তাহলে ইকুইটি মিউচুয়াল ফান্ড যদি রাখি 14% যদি ধরি, 14% আসছে 1,92,000। তাহলে আপনার কতটা মিউচুয়াল ফান্ড কতটা বেনিফিশিয়াল হলো? মিউচুয়াল ফান্ড বেনিফিশিয়াল হলো 1,92,000। এখান থেকে এটা মাইনাস করে দিন, এইটা আপনার বেনিফিশিয়াল হলো 48,000 টাকা লাভ হলো। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার। আমার বক্তব্য হচ্ছে, আমরা যারা সাধারণভাবে ফিনান্সিয়াল ক্যালকুলেশনে এতটা এক্সপার্ট নই, আজকে আমরা তো ক্লাস করছি, সেরপরে একটু বেটার ইকুইপড হবো। তো আমরা জেনারেলি ইনফ্লেশনটাকে ওভারলুক করে যাই, আমরা জাস্ট পোস্ট অফিস ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট দেখে আমরা টাকাটা রাখি। তো ইনফ্লেশনের অ্যাডজাস্টেড করে কত টাকা হলে আমাদের সুবিধা হবে, সেই রকম যদি একটা এক্সাম্পল দেন। আচ্ছা ঠিক আছে, আমরা এক্সাম্পলে আসবো, কিন্তু এটা একটু ধরে রাখুন প্রশ্নটা। এই প্রশ্ন আমি এই মুহূর্তে বলছি না। ইনফ্লেশন অ্যাডজাস্টেড যদি হয়, আমরা এটা এখন করে দিচ্ছি, একটু দেখে নিন। যদি 7.5 না, মানে শেখাবার সময় একটু শিখিয়ে দেবেন, এক্ষুনি বলছি না আমি, কারণ না ঠিক আছে, আমরা রিয়েল লাইফ কেসে আসবো। তো 7.5% যদি হয়, এখানে যদি ইনফ্লেশন 5% হয় অ্যাপ্রক্সিমেট, এক্সাক্ট কিন্তু এটা একটু কম হয়, 2.5% এর মতো আপনার গ্রোথ হলো। এফেক্টিভলি 1 লাখ টাকার ভ্যালুয়েশন যদি একটা 7.5 হলো, 7.5 কত হচ্ছে আপনার 1,43,500। ইনফ্লেশনের ফিগারটা নিন, যদি ইনফ্লেশন আমার 6% হয়, ঠিক আছে, ইনফ্লেশন যদি 6% ধরলাম, তাহলে এই টাকাটা কত হচ্ছে দেখুন, 1,33,000। তো এফেক্টিভলি আপনি গ্রো করেছেন এফেক্টিভলি 9,740 টাকা। তাহলে ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন যদি বলেন, যে ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্নটা আমাকে বলুন, আমি ক্যালকুলেশনটা করে আপনাকে বলে দিচ্ছি, একটু সঙ্গে থাকুন। এক্ষুনি 9,740 টাকা। দেখুন সঙ্গে যা যা প্রশ্ন করছেন আমরা উত্তর দিচ্ছি, একটু থাকুন। 9,740 টাকা আমার গেন হচ্ছে, আমার প্রফিট হচ্ছে। তাহলে আমি এটা হিসেব করবো রেট দিয়ে, একটু রেট এফেক্টিভ, তাহলে কি রেটে গোল্ড গ্রো করলো টাকাটা। আমি এবার রেটকে ডাকছি, আমরা বলেছি পিভি, এফভি এগুলো ডাকবো, এবার রেট বলে ফাংশনটাকে ডাকছি। আমরা সামকে ডেকেছিলাম সামেশনের জন্য, আমরা রেটটাকে ডাকছি যে এফেক্টিভলি ভাই ইনফ্লেশন অ্যাডজাস্টেড রেট অফ রিটার্ন কত হলো ইনফ্লেশনটাকে বাদ দিলে। আমি নাম্বার অফ পিরিয়ডস কত জানি, 5 বছর, 5 লিখলাম। সঙ্গে থাকবেন, আশা করি বুঝতে পারছেন। পিএমটির জায়গায় কিছু নেই। প্রেজেন্ট ভ্যালু কত? প্রেজেন্ট ভ্যালু আমি দিয়েছিলাম 1 লাখ, মাইনাস 1 লাখ, আপনাকে কারণটা বুঝিয়ে দিয়েছি, আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। টাকাটা যাচ্ছে, একদম টাকাটা যাচ্ছে। এবার দেখুন এখানে একটা সমস্যা হচ্ছে, ফিউচার ভ্যালু কত লিখবো? ফিউচার ভ্যালু আপনাকে লিখতে হবে 1,09,740। কেন লিখতে হবে? কারণ 1,09,740 টাকা আপনি গেইন করেছেন, তাই তো, একই না? আপনি 1 লাখ টাকা, থ্যাংক ইউ, 1 লাখ টাকা দিয়ে 1,09,740 টাকা গেইন করেছেন। টাইপ কিছু দিতে হবে না, তারপরে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিন। তারা আপনার রেট অফ রিটার্ন হলো। এই যে প্রশ্নটা বলছেন না, এটা একটা জ্বালাময়ী প্রশ্ন, আমরা লোকে বুঝতে পারি না, কিন্তু আমার খুব ভালো লাগছে যে আপনারা সচেতন একটা গ্রাহকের মতো প্রশ্ন করছেন। 1.88% গ্রো করছেন, তাই জন্য লোকে আর এফডিতে টাকা রাখতে চাইছে না। এক্স্যাক্টলি, আমি অ্যাকচুয়ালি সেই জন্যই বলছি, আমরা সবসময় ওই ফিক্সড ডিপোজিটের 5%, 6%, 8%, 9% ধরি, কিন্তু ইনফ্লেশনটা আমরা জেনারেলি জানি না বলে আমরা অ্যাডজাস্ট করি না। পরে গিয়ে দেখি যে আমাদের টাকা শর্টেজ হচ্ছে রিটায়ারমেন্টের সময়। একদম রিটায়ারমেন্টের প্ল্যানিংও রেখেছি স্যার। কতটা কি আজকের মধ্যে করতে পারবো জানি না, আপনার যতক্ষণ এনার্জি থাকবে করতে পারবো, কিন্তু সব জিনিসটাই আমার এখানে ফাংশন সবকিছু দেওয়া আছে। আর এই দুঃখটা রাখবেন না যে আমি তো এটা জানি না, এটা আমি কি করে করবো। আপনারা প্রশ্ন করতে থাকুন, আমি রিয়েল লাইফে যতটুকু সম্ভব সঙ্গে সঙ্গে আপনাদের সাথে সাথে কোরেক্ট করে চলবো। তাহলে কি ইনফ্লেশন অ্যাডজাস্টেড রেট অফ গ্রোথটাই আমাদের দেখা উচিত, না কি দেখা উচিত? তাই তো দেখা উচিত, অবশ্যই ইনফ্লেশন অ্যাডজাস্টেড রেটটাই আমার দেখা উচিত। ভারত সরকার, আপনি যখন প্রশ্নটা করছেন আমি একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিচ্ছি, আপনার ভালো লাগবে। ভারত সরকার জানেন এরকম একটা টেবিল পাবলিশ করে, যে টেবিলটার নাম কস্ট অফ ইনফ্লেশন ইন্ডেক্স, সিআইআই টেবিল। দেখুন প্রশ্ন করলেই না অনেক জিনিস জানা যায়, এবং এগুলো আপনারা শিখতে পারবেন। ধরুন সিআইআই টেবিল, এটা ভারত সরকার পাবলিশ করে, আমি লিঙ্কটা আপনাদের পাঠিয়ে দিচ্ছি, একটু দেখুন।
এটা সিআইআই টেবিল, দাঁড়ান এক সেকেন্ড, সিআইআই টেবিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজকে কিন্তু আমাদের বেয়ার মিনিমাম সবকটা ফাংশন বুঝতে হবে। এই সিআইআই টেবিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কস্ট অফ ইনফ্লেশন ইন্ডেক্স। না আসে অসুবিধা নেই, আমরা ইমেজে খুলে নেব। এই দেখো সিআইআই টেবিল চারিদিকে বেরিয়ে গেল। তো এই সিআইআই টেবিল যদি একটু বড় করে দিই, কস্ট অফ, এটা সিএ ক্লাব বলুন যেখানে বলুন, দেখুন এই জায়গাতে একটু বড় করে দিলে আপনি সিআইআই টেবিলে, এটা তো একটু পুরনো দেখাচ্ছে, বর্তমান সিআইআই টেবিল হচ্ছে এখান থেকে দাঁড়ান। আপনারা সিআইআই টেবিল ইনফ্লেশন অবধি যাবেন, সেটা আমি বুঝতে পারিনি, আগের থেকে আমি তৈরি করে রাখতাম। দেখুন এটা আসবে আপনাদের কাছে, দুটো একটা মিনিট এক সেকেন্ড দেবেন। তার মানে 6% ইনফ্লেশনের নিচে কোনো রেট অফ গ্রোথ নেওয়াই উচিত না আমাদের, মানে কোনো একটা স্কিমে যদি দেখা যায় 5%। দাদা আমি জানি না এটা কেন হলো বা কে কিরকম এক্সাম্পল দিল, আমার একটু মুশকিল হয়ে গেল। আমি নর্মাল ক্যালকুলেট করে দেখেছি ফুচকার ইনফ্লেশন হচ্ছে কিছু না হলেও 14-15% এর উপর, সিনেমার টিকিটের ইনফ্লেশন 15-16%, বাচ্চাদের এডুকেশন কস্টের ইনফ্লেশন হচ্ছে কিছু না হলেও 10-11%। আপনারা ফিগার যদি দিতে পারেন ঠিকঠাক ভাবে আসবে। বলুন স্যার, আমার একটা কনফিউশন আছে, আপনার তো একটা মাইন্ডসেট আপ আছে আজকে কোর্সটা নিয়ে, একজন কথা বলবেন না বলুন। আপনার তো একটা মাইন্ডসেট আপ আছে, আপনি তো একটা স্ট্রাকচার করেছেন আজকের সিলেবাসটা নিয়ে স্যার। আমার মনে হয় আপনি আপনার সিলেবাসটা আগে স্যার করুন, তারপরে আমাদের কোশ্চেন গুলো অ্যাটেন্ড করুন, তাহলে বোধহয় হবে হ্যাপাজার্ড হয়ে আউটলাইন হয়ে যাচ্ছে। আপনি আপনার মতো স্যার এগোন। কনফিউশন আছে স্যার, এই ফর্মুলাটাতে কনফিউশন আছে, একবার একটু যদি দেখান। এই 97 বলুন বলুন পেয়েছেন, বলুন বলুন। 9740 অ্যামাউন্টটা যেটা পেয়েছেন স্যার, সেটা তো বেসিক্যালি আমি যেটা বুঝলাম 6% ইনফ্লেশন রেট আর 7.5 এর ডিফারেন্স নিয়ে পেয়েছেন, তাই তো? একদম। তাহলে স্যার ওইটুকু আপনি গেইন হিসেবে ধরছেন কি হিসেবে? মানে আপনার টাকাটা দেখুন, 1 লাখ টাকাটা যদি 6% ইনফ্লেশন হয়, তার মানে 6% ইনফ্লেশনটা তো নষ্ট হয়ে গেল। আমি 1 লাখ টাকা দিয়ে যে বাস্কেট অফ গুডস এন্ড সার্ভিস কিনতে পারতাম, যে জিনিসটা কিনতে পাচ্ছি, পরের বছর তো আমাকে 1,06,000 টাকা দিয়ে সেটা কিনতে হচ্ছে। তাহলে টাকাটা তো বাড়লো না, টাকাটা তো আমার এফেক্টিভ। তাহলে যে টাকাটা যেটুকু বাড়লো, 1,33,000 টাকা দেখতে গেলে 33,000 টাকা আমার এখানে তো ইনফ্লেশন এটা বেড়েছে, টাকাটা 1,43,000 মতো বেড়েছে, কিন্তু টাকাটা তো নষ্ট হয়ে গেল, 1,33,000 তো উঠে গেল। 1 লাখ তো 1 লাখের জায়গায় নেই, 5 বছর বাদে 1 লাখের ভ্যালুয়েশন হয়ে গেল 1,33,000। আপনি দেখতে খাতায় কলমে 43,000 টাকা পেয়েছেন, কিন্তু 1,33,000 তো বাদ যাবে। তাহলে তো আমার এফেক্টিভলি গ্রোথ কত হলো? 9,740। আচ্ছা, আমার ভলিউমটা এবার শোনা যাচ্ছে? ভয়েসটা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ একদম আচ্ছা, ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ। আর এখানে এর মধ্যে আমাদের মাঝখানে একজন আমাদের বললেন যে আমাদের যেটা স্ট্রাকচার আছে সেইভাবেই আমাদের এগোনো উচিত। আমার মনে হয় সেটাই ঠিক। আপনাদের যা প্রশ্ন আছে সেগুলো আপনারা আমাদের সেশনের পরে জিজ্ঞাসা করবেন, যদি টাইম না থাকে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, উই উইল বি অ্যাভেলেবল 24/7, নো প্রবলেম অন দ্যাট পার্ট। বাট লেট হিম কমপ্লিট। স্ক্যাটার্ড হয়ে যাবে স্যার আজকে। ঠিক আছে, যদি আপনাদের মতো না এগোন তাহলে স্ক্যাটার্ড হয়ে যাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনাদের যা যা কোয়েরিজ আছে, ইফ ইউ ডোন্ট গেট অ্যাডিকুয়েট টাইম টু অ্যাড্রেস দেয়ার ইস্যুস, দে ক্যান অলওয়েজ পুট দ্যাট কোয়েশ্চেন ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ এন্ড উই ক্যান গেট ব্যাক টু দেম, রাইট? সো লেট আস কন্টিনিউ উইথ আওয়ার ফ্লো এন্ড লেট আস নট ব্রেক দ্য ফ্লো এগেন এন্ড এগেন। ঠিক আছে, চলুন। তো আমরা বেসিক কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস করেছি, আমরা এবার ছোট্ট করে দেখে নিই যে আপনি যখন আমরা এই ক্যালকুলেশন করছি প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু, তখন কিভাবে ফাংশনস গুলো আসছে। আমরা অলরেডি প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করে একটু দেখে নিই একটা কেস। এখানে তো অলরেডি ফিউচার ভ্যালু আমরা ক্যালকুলেট করেছি। ধরুন, আচ্ছা ফার্স্ট আমি এটা লিখে দিই এখানে আমরা কি কি কভার করছি। এফভি কভার করছি, পিভি কভার করছি, রেট কভার করব, এনপার কভার করবো। এগুলো এক একটা এক্সাম্পল দিয়ে ছোট্ট করে আমরা আগে বুঝে নিই। আমরা কিন্তু এতক্ষণ যেটা কভার করেছি এফভিটা হয়ে গেছে, আমি ডান লিখে দিলাম। ফিউচার ভ্যালু কিন্তু আমরা কভার করে দেখিয়ে দিয়েছি, দেখুন এখানে ফাংশন এফভি দিয়ে আমি এটা ডান করে দিলাম। এবারে প্রেজেন্ট ভ্যালুটা আমরা দেখছি, প্রেজেন্ট ভ্যালুটা করে নিই। ধরুন আমরা এগুলো সব ডিলিট করে দিই, নইলে গুলিয়ে যাবে, জায়গাটা পরিষ্কার করে দিই। ঠিক আছে, আপনার মেইন ওয়ার্কিংস গুলো সব এখানে গুছিয়ে দেওয়া আছে, আপনি সব দেখতে পাবেন। আমি আরেকবার বলে রাখলাম, যদি এটাকে তো লামসাম কম্পাউন্ডিং আপনারা বলেছেন, আমি লিখে দিয়েছিলাম। ইনফ্লেশন করুন বা ফিক্সড ডিপোজিটের গল্প করুন, দিস আর লামসাম কম্পাউন্ডিং। এবার ডিসকাউন্টিং করি, ডিসকাউন্টিং করলে কাকে ডাকবো?
প্রেজেন্ট ভ্যালু, পিভি। প্রেজেন্ট ভ্যালু কত? প্রেজেন্ট ভ্যালু দাদা রেট অফ ইন্টারেস্ট 6, কমা দিলাম, নাম্বার অফ পিরিয়ডস 5, পিএমটি কিছু দিলাম না। এবার ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু কত আমার? 1,33,000, যে ফিগারটা পাচ্ছি 1,33,823, ঠিক আছে? এটা দিয়ে এটা যদি করে দিই, দেখুন 1 লাখ টাকা পেয়ে গেল। তাহলে যেটা লামসাম কম্পাউন্ডিং করলাম, এই এক্সাম্পলটা দিয়ে আমরা বুঝতে পারলাম লামসাম ডিসকাউন্টিংটা করে দিলাম, ঠিক আছে? লামসাম ডিসকাউন্টিংটা হয়ে গেল। তো আমি এটাকেও দাদা আপনাদের যদি হয় ডান লিখে দিলাম। এরকম ভাবে আমরা লামসাম ডিসকাউন্টিং করতে পারবো। আমি আর একটা জায়গায় এখানে একটু বুঝিয়ে দিই যে আপনাদের যদি এই জায়গাটা খটোমটো লাগে, একটু প্র্যাকটিস করে নেবেন। সব ফর্মুলা তো লেখাই আছে। তাছাড়া যারা বলছেন না এ তো খুব গন্ডগোল হয়ে যাচ্ছে, আমি তো কিছুই ধরতে পারছি না, তাদের জন্য দেখবেন এই সাইডে প্রথম শীটে এক্সাম্পলস এর পরে এই যে লামসাম কম্পাউন্ডিং এর এক্সাম্পল দেওয়া আছে, যে আমি 10,000 টাকা দিলাম, 1 লাখ টাকা দিলাম, কত পার্সেন্ট রেট, কত বছর বাদে কি হবে। এইখানে অটোমেটিক্যালি ফর্মুলা দেওয়া আছে। দেখুন ফর্মুলা দিলেই, ক্লিক করলেই সেলগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে দেখতে পারবেন এটা লামসাম ডিসকাউন্টিং এর আছে, যে হাউ মাচ শুড আই সেভ নাও। তো এই যে জায়গাগুলো আছে, এই যে সেলগুলো বর্ডার করা আছে, এখানে আপনি ইনপুটস দেবেন, এখানে আউটপুট পাবেন। বোল্ড করে যেটা দেওয়া আছে এটা আউটপুট পাবেন। তো লামসাম কম্পাউন্ডিং, লামসাম ডিসকাউন্টিং আপনারা এখানে সবকিছু পাবেন, এখানে সবকিছু দেওয়া আছে। এবার আমরা আস্তে আস্তে রেট অফ ইন্টারেস্টটা কি করে ক্যালকুলেট করবো সেটাও দেখে নিচ্ছি। আগে বলেছিলাম, সেটাও আমরা একবার দেখে নেবো। তো এফবি হয়ে গেল, প্রেজেন্ট ভ্যালু হয়ে গেল। আমি নাম্বার অফ পিরিয়ডস একটু করে নিই। নাম্বার অফ পিরিয়ডস কি করে পাবো? নাম্বার অফ পিরিয়ডস মানে অনেক সময় থাকে যে ভাই 1 লাখ টাকাটা, একটু মন দিয়ে শুনবেন, 1 লাখ টাকাটা 1,33,823 টাকা হয়েছে 6% রেটে, তাহলে কত বছর রেখেছিলাম? এরকমও প্রশ্ন থাকতে পারে, বা আপনাকে ক্যালকুলেট করতে হতে পারে। তো তাই খুব সিম্পল ব্যাপার, যে ভদ্রলোক এটা ক্যালকুলেট করে দেয়, নাম্বার অফ পিরিয়ডস বলা হয়, কত দিনের মতো। বা আমরা যেখানে এখানে ইয়ারলি এক্সাম্পল নিচ্ছি, এখানে উত্তরটা বছরে আসবে, আপনি মাসেও বার করতে। আমার এখানে একটা কনফিউশন হচ্ছে। বলুন। আপনি বললেন 1 লাখ টাকাটা হয়েছে 1,33,823 টাকা। এই যে হয়েছে, এটা কি মানে আপনি বলছেন যে ইন্টারেস্ট পে কম্পাউন্ডিং হয়ে হয়েছে, নাকি এর ভ্যালুয়েশনটা 1,33,823 টাকা? কি বলছেন? শুনুন, ভ্যালু বেড়ে হোক বা যেভাবেই হোক, এটা কম্পাউন্ডিং হচ্ছে, এটুকু ব্যাপার বুঝুন। টাকা যদি ব্যাংকে রাখি সেখানেও বাড়বে। আমি যদি ইনফ্লেশন, এক্সেল এর কাছে দুটোই কিন্তু এক, এক্সেল এর কাছে দুটোই এক। আমাকে ফার্স্টে লামসাম কম্পাউন্ডিং এর কনসেপ্টটা বুঝে নিন। আমাকে বলা হয়েছে যে ডিভিয়েট না করতে, আমি ডিভিয়েট করছি না। আপনি ফার্স্টে লামসাম কম্পাউন্ডিং বুঝে নিন, আমি তারপর অন্য ব্যাপারে যাব। যদি ইনফ্লেশন হয়, ইনফ্লেশনও টাকাটা বাড়াচ্ছে। আমি ব্যাংকে রাখলে ব্যাংকও টাকা বাড়াচ্ছে। এক্সেল কিন্তু এই দুটো পার্থক্য বুঝতে পারবেন। এক্সেল বলবে এটাকে লামসাম কম্পাউন্ডিং। আপনি কম্পাউন্ডের কনসেপ্টটা মাথায় রাখুন, যে টাকাটা বাড়াতে গেলে কিভাবে কি হচ্ছে। 6% যেটা বলেছি, এটা বেসিক্যালি টাকাটা বাড়ছে, কিন্তু আপনার লোকসান হচ্ছে কেন? এই 1 লাখ টাকা দিয়ে যে জিনিসটা আপনি কিনতেন, সেটা 1 লাখ টাকা দিয়ে পাচ্ছেন না, আপনাকে 1,33,823 টাকা দিয়ে পাচ্ছেন। আমার মনে হয় আমরা ফার্স্টে বেসিক ফাংশন গুলো দেখি, তারপরে আপনাদের যে কোয়ারি গুলো আছে ইন টার্মস অফ ইনফ্লেশন, এফডি ফেফডি, সেগুলো আমরা একটা একটা করে আসবো, কারণ সেটাই বলা হয়েছে, সেটা আপনাদের ডিমান্ড। তো আমরা একটু ফার্স্টে এটা শেষ করে নিই। রেট অফ ইন্টারেস্ট, যদি নাম্বার অফ পিরিয়ডস নিয়ে বলছিলাম, যে কত বছরে হচ্ছে, সেটাও কিন্তু আপনি এরকম ভাবে নাম্বার অফ পিরিয়ডস এ করতে পারেন। এন পার দিন আপনি নাম্বার অফ পিরিয়ডস ধরুন, এখানে রেট বলেছে কত, এক্সেল আপনার কাছে চেয়ে নেবে। এক্সেল 6% চেয়ে নিল। এক্সেল যদি 6% চেয়ে নেয়, রেট আমি দিয়ে দিলাম। পিএমটি আমি রেগুলার বেসিসে টাকা ইনভেস্ট করছি না। প্রেজেন্ট ভ্যালু যদি বলেন, প্রেজেন্ট ভ্যালু দেখুন, এখানে আমি বর্তমান ভ্যালুয়েশন যেটা আমার আছে, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1 লাখ থেকে শুরু করেছিলাম, ঠিক আছে? 1 লাখ। আমরা জানি উল্টোটা ফিউচার ভ্যালু নেগেটিভ হবে, ফিউচার নেগেটিভ করে দিন। এক্সেলই আপনাকে প্রম্পট করে দিচ্ছে ফিউচার ভ্যালু 1,33,823 টাকা। টাইপ তো দেবো না আমরা। এটা যদি করে দিই, আপনার দেখুন এখানে 5 উত্তর এসে গেল। এই 5 আপনি যেভাবেই চান না কেন, এক্সেল কিন্তু আপনাকে সবকিছু বলে দেবে, বা আপনি নিজে ক্যালকুলেশন করতে পারেন। আপনি বলবেন না দাদা বছর আমার লাগবে না, কিন্তু কোনো একটা সিচুয়েশন আপনার হয়তো ক্যালকুলেট করতে হচ্ছে। আপনি যদি পিভি এফবি জানেন, তো সবকিছু আপনি অটোমেটিক্যালি বার করতে পারবেন। তো আমরা সেটাও আপনাদের দেখিয়ে দিই। এখানে একটা কোয়েরি, যেটা আপনি পিএমটি 0 করছেন, পিএমটি একটু ফুলফর্মটা বলবেন? নিশ্চয়ই। পিএমটি আমরা এখন কভার করছি না, পিএমটি একটু পরে কভার করবো। পিএমটি মানে পেমেন্ট। যদি রেগুলার ক্যাশ ফ্লো হয়, রেগুলার বেসিসে টাকা দিচ্ছেন, ওটা পিএমটি হবে। আমরা আসবো এটাতে। রেগুলার বেসিসে যদি টাকা দেন, সেটা পিএমটি হবে। তখন আমার টাইপের ক্লারিফিকেশন আপনাকে দেবো। ইনফ্যাক্ট এর পরেই করে দেবো। ফার্স্টে রেটটা কভার করে দিই। পিএমটি মানে পেমেন্টস, এনপারমেন্ট নাম্বার অফ পিরিয়ডস, ঠিক আছে? তো এগুলো সব এই ফাইলে দেখুন দেওয়া আছে। এফবি মানে ফিউচার ভ্যালু, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, রেট মানে রেট অফ ইন্টারেস্ট পার পিরিয়ড, এনপার মানে নাম্বার অফ পিরিয়ডস, পিএমটি মানে পেমেন্ট, টাইপ আর পেমেন্টস আর টাইপটা আমরা পরে বলবো। আচ্ছা, আমি এখানে একটু ব্রিফ করে দিই।
সেটা হচ্ছে এই যে পুরো ক্যালকুলেশনটা আমরা শিখছি, সেই পুরো ক্যালকুলেশনটা আমরা শিখছি প্রাইমারিলি একটা জিনিস বোঝার জন্য, যে আমরা ব্যাংকে বা পোস্ট অফিসে রাখলে পরে আমরা যে রিটার্নটা পাই সেই রিটার্নটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইজ নট দ্য রিয়েল রিটার্ন। কেন কি যেটা আমাদের একজন পার্টিসিপেন্ট খুব সঠিক কথা বলেছেন, যে তার মধ্যে মেজর চাঙ্ক অ্যারাউন্ড 5 to 6% আমার ইনফ্লেশনেই চলে যায়। মানে আমার টাকা বেড়ে 1 লাখ থেকে 1,10,000 হচ্ছে ধরুন, বা 1,07,000 হচ্ছে ফিক্সড ডিপোজিটে এক বছরে, কিন্তু আমার ইনফ্লেশনেও যে জিনিসটা আমি কিনতে পারতাম আজকে 1 লাখ টাকা দিয়ে, আগামী বছর যখন আমি কিনতে যাব অটোমেটিক্যালি সেটা আমি 1,06,000 দিয়ে কিনছি। ফলে আমার যে রিটার্নটা রিয়েল রিটার্ন, সেই রিটার্নটা ইজ অনলি 1%। তো যে কোনো প্রোডাক্টে আপনারা যখনই ইনভেস্টমেন্ট করবেন, যে কোনো প্রোডাক্ট, সেটা এলআইসিতে প্রিমিয়াম দেওয়ার সময় করুন, সেটা পিপিএফ করার সময় করুন, সেটা ফিক্সড ডিপোজিট করার সময় করুন, এনএসসির সময় করুন, কেভিপিতে ইনভেস্টমেন্ট করার সময় করুন, তখন আপনাকে দেখে নিতে হবে যে দাদা আপনি রিয়েল রিটার্ন আমায় কত দিচ্ছেন। মোস্টলি উই গো বাই দ্য রিটার্ন দ্যাট দে কোড। ব্যাংকের রিটার্ন হচ্ছে 7%, সেটাকে আমরা বলি নমিনাল রেট অফ রিটার্ন। কিন্তু তার থেকে আপনি যদি ইনফ্লেশনটাকে বের করে দেন, তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলি রিয়েল রেট অফ রিটার্ন। তো আপনার মনের মধ্যে আজকের পর থেকে, কালকে থেকে যখনই আপনি কোনো ইনভেস্টমেন্টের কথা ভাববেন, আপনার মাথায় ফার্স্ট কোয়েশ্চেন আসা উচিত যে এই ইনভেস্টমেন্টটা থেকে আমার রিয়েল রেট অফ রিটার্ন কত। এবার প্রশ্ন হচ্ছে আমি রিয়েল রেট অফ রিটার্ন কিভাবে পাবো? এলআইসির এজেন্ট আপনাকে যা রিটার্ন বলবে আপনি তার থেকে 5 থেকে 6% বাদ দিয়ে দিন, তারপরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল রেট অফ রিটার্ন। This is the main objective of this entire exercise, along with some of the empowerments that we want to do as a trainer. So Pritam, you can go ahead and then I'll chip in again. না ঠিক আছে, আমার মনে হয় এটা দরকার ছিল আপনি বললেন। আমরা আরেকবার সাম আপ করে দিই, নমিনাল রিটার্ন থেকে আপনি ইনফ্লেশনটা বাদ দিয়ে দেবেন, রিয়েল রেট অফ রিটার্ন। ঠিক আছে, আপাতত প্লেন ভাবে, কিন্তু এর এক্সাক্ট ফর্মুলাটা আমরা আসবো। জেনারেল এটা মাথায় রাখবেন, যদি নমিনাল রেট অফ রিটার্ন 12 হয়, আপনার ইনফ্লেশন যদি ধরলাম 7% ধরলেন, তাহলে এক্স্যাক্টলি 5 হয় না, 5 এর থেকে একটু কম হয়, একটু কম হয়, এটাই জেনারেল পারসেপশন। ঠিক আছে, আর ইনফ্লেশন কিন্তু প্রত্যেক কটা গোল, আমরা গোল প্ল্যানিং শিখবো। এই গোল প্ল্যানিং এ ধরুন চিলড্রেন এডুকেশন, ফরেন ট্রিপ, এর জন্য প্ল্যানিং প্রভিশনিং করতে হবে, রিটায়ারমেন্ট, এখানে কিন্তু বিভিন্ন জিনিসের বিভিন্ন টাইপের ইনফ্লেশন হবে। এডুকেশনের যে ইনফ্লেশনটা বললাম প্রায় ধরুন 10%-এর উপর হবে। এন্টারটেনমেন্ট ইনফ্লেশন যদি দেখি 15-16 হতে পারে। এরকম ভাবে আমাদের একটু ভেবে নিতে হবে ইনফ্লেশনটা। তো তাহলে এই যে 7%, তাহলে এই যে আপনার এই 6% ইনফ্লেশন, এটা কি এভারেজ অন দ্য কান্ট্রি? এটা বেসিক্যালি আপনি যখন, আচ্ছা আমি বলছি এটা কি হয়েছে জানেন তো, আমাদের এটাকে না, মানে ইনফ্লেশন আমাদের দেশে দুরকম ইন্ডেক্সের উপরে মাপা হয়, একটা হোলসেল প্রাইস ইন্ডেক্স আর একটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপরে না 626 খানা আইটেমের উপরে ইনফ্লেশন কাউন্ট হয়। তার মধ্যে প্রীতম দা 2-3 খানা জিনিস বললো, কোনোটা ফুচকা, কোনোটা সিনেমার টিকিট, কোনোটা পড়াশোনা, এগুলো হচ্ছে maybe one or two of the items, but on an average our inflation has been 5.5 to 6.5% on an average. ঠিক আছে, at an index level. আচ্ছা, আর আরেকটা জিনিস আপনাদের বলি, এখানে আপনারা তো এই সমস্ত ধরুন আপনাকে যেটা বলছিলেন আপনি করেছেন। হ্যালো, আপনার ভয়েসটা একটুখানি মিউট করবেন প্রীতম দা। হ্যালো, শুনতে পাচ্ছেন তো? আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যালো, আমি আপনাদের একটা ছোট্ট টোটকা দিচ্ছি, এই টোটকাটা মাথায় রাখবেন। ঠিক আছে, আপনাদেরকে একটা টোটকা দিচ্ছি, টোটকাটা মাথায় রাখবেন। এই টোটকাটাকে আমরা বলি রুল অফ 72, মানে হচ্ছে রুল অফ 72। 72-এর নিয়ম কি বলছে? 72-এর নিয়ম বলছে যে আপনি 72কে যদি রেট অফ ইন্টারেস্ট দিয়ে ডিভাইড করেন, তাহলে আপনি যে সংখ্যাটা পাবেন তত বছর আপনার লাগবে একটা টাকা ডবল হতে। সিম্পল হিসাব। ধরুন আপনার ব্যাংকের ফিক্সড ডিপোজিটের রেট হচ্ছে 6% ফর এক্সাম্পল, তাহলে 72কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 12। তার মানে আমার টাকাটা ডবল হতে 12 বছর সময় লাগবে। আমায় যদি ধরুন কোনো একজন কেউ এসে বললো যে ঠিক আছে আপনি এইচডিএফসির বন্ডে ইনভেস্ট করুন, আমি 8% রিটার্ন দেবো, তো 8% রিটার্ন যদি দিই তাহলে ডবল হতে কত সময় লাগবে? 72/8, মানে 9 বছর সময় লাগবে। এবার ধরুন আমায় প্রীতম দা এসে বললো যে দাদা একটা হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করুন, 12% রিটার্ন দেবে, এক্সপেক্টেড রিটার্ন 12%। তার মানে আমি কি করবো? 72/12 = 6, মানে আমার টাকাটা ডবল হতে 6 বছর সময় লাগবে, 6 ইয়ার্স সময় লাগবে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? হ্যালো, হ্যাঁ স্যার।
আচ্ছা বোঝা গেছে। তো তো এই ছোট্ট জিনিসটা এখন থেকে যখনই কোনো ইনভেস্টমেন্টে যাবেন না, সেখানে দেখবেন যে আমার ডবল হতে কদিন লাগবে। দিস আ ভেরি সিম্পল ক্যালকুলেশন। কোনো এই প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এইগুলো তো একদম প্রিসাইজ ক্যালকুলেশনের জন্য আমরা ইউজ করি। এবার আপনি যখন এজেন্টের সাথে কথা বলবেন তখন তো আপনার কাছে এক্সেল শিট থাকবে না। আপনি যখন মিউচুয়াল ফান্ডের লোক আপনার সাথে কথা বলবে, আপনার কাছে এক্সেল শিট থাকবে না। কিন্তু ধরুন আমাদের SBI স্মল ক্যাপ ফান্ড 24% করে রিটার্ন দিয়েছে, তার মানে 72/24, মানে প্রতি 3 বছরে টাকা ডবল করে দিচ্ছে তারা। এই জিনিসটা বুঝতে হবে প্রথমে, একদম হাতের গোড়ায় এই জিনিসটা থাকতে হবে যে আমি যদি ব্যাংকের ফিক্সড ডিপোজিট করি তাহলে অ্যারাউন্ড 10 থেকে 12 বছর সময় লাগবে ডবল করতে। আমি যদি হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করি অ্যারাউন্ড 6 বছর মতো সময় লাগবে। আমি যদি আরেকটু অ্যাগ্রেসিভ ফান্ডে ইনভেস্টমেন্ট করি, মানে যেখানে ধরুন অ্যারাউন্ড 20% মতো, 18-20% মতো যদি রিটার্ন আসে ওভার দ্য পিরিয়ড অফ 5-7-10 ইয়ার্স, তাহলে সেখানে আমার অ্যারাউন্ড 4 বছর থেকে 5 বছর মতো সময় লাগবে ওভারঅল ডাবল হতে। এই আইডিয়াটা থাকা দরকার। এই আইডিয়াটা কেন দরকার? ধরুন আপনারা সকালবেলা বাজার করতে গেছেন, বাজারে সবজি কেনার সময় দেখবেন একজন অভিজ্ঞ ভদ্রলোক আছে যিনি 25 বছর ধরে বেচছেন। এবার সামনে এত লোক দাঁড়িয়ে গেছে না, ওর কাছে আলু মাপার সময় থাকে না। ও কি করে, একটার মধ্যে দেখবেন কোনোটা একটা আলু দিয়ে আপনাকে ব্যাগের মধ্যে পুড়ে দিল না মেপে, কিন্তু আপনি কোনোদিন বের করে মেপে দেখবেন ওটা অন অ্যান অ্যাভারেজ দেখবেন 950 থেকে 1050 গ্রামের মধ্যে ঘোরাফেরা করবে। কেন কি, লোকটার এরকম এক্সপিরিয়েন্সই হয়ে গেছে। আলু কটা আলু তুললে পরে ওটা 1 কেজি হবে, ওটা খুব ভালোভাবে রপ্ত করে ফেলেছে। সিমিলারলি আপনাকে যদি ভালো ইনভেস্টর হতে হয় তাহলে আপনাকে কত পার্সেন্ট রিটার্ন দিলে কতদিনে আমার পয়সা ডবল হচ্ছে এই সেন্সটা আপনার মধ্যে থাকতে হবে। আর ইনফ্লেশন বাদ দিয়ে আমি রিয়েল রিটার্ন কি পাচ্ছি এই সেন্সটাও আপনার মধ্যে থাকতে হবে। দিস আর দ্য 2 points which are extremely important to be embedded in your brain today. Pidam, over to you. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা দেখুন, এখানে ইনফ্লেশন যদি দেখেন তো ভারত সরকারের টেবিল থাকে CII টেবিল, বেস ইয়ার 100 ধরা হয়, 2002-03 105। তাই এখানে জিনিসপত্রের দাম যে বাড়ছে সেটা ভারত সরকারও এক্সপ্রেস করছে। যে বাস্কেট অফ গুডস এন্ড সার্ভিসের কথা রাকেশ স্যার বলছিলেন, তো ডিফারেন্ট টাইপস অফ গুডস এন্ড সার্ভিসেস থাকে, হোলসেল থাকছে, কনজিউমার প্রাইস থাকছে, দুটো লেভেলে ক্যালকুলেট করা হয়। ইনফ্যাক্ট মিউচুয়াল ফান্ডে একটা ট্যাক্সেশনও আপনি এইসব মুদ্রাস্ফীতির গল্প অ্যাপ্লাই করতে পারেন। তো 2023-24 দেখুন, আগে যেটা ছিল 317 আর এখন 348, মানে 2 বছরে। তো আপনারা এখন যদি বলেন 317 থেকে 348 2 বছরে হয়েছে, তাহলে কত হলো ইনফ্লেশন? এখন সেটা আমরা ছোট্ট করে একটু দেখে নিই। সেটা কিভাবে দেখবো? সেটা রেট অফ ইন্টারেস্ট দিয়ে ক্যালকুলেট করলে পেয়ে যাবো। কি করে করবো দেখুন, আমি দেখছি রেট লিখলাম, রেট লেখার পর নাম্বার অফ পিরিয়ড আমি 2 ধরলাম, ঠিক আছে, 2 ধরে নিলাম, কেন 2 বছরের ডিফারেন্স আমি ধরছি। কত ছিল আমার? 317 থেকে 348 হয়েছে। PMT কিছু লিখলাম না, প্রেজেন্ট ভ্যালু 317 লিখলাম, একটা মাইনাস দিলে একটা প্লাস করতে হবে, আর একটাতে আমি 348 করলাম ফিউচার ভ্যালু। যখনই কমা দিচ্ছি তখন দেখবেন বোল্ড হয়ে যাচ্ছে। টাইপ আর গেসের তো কিছু গল্প নেই। আপনি দেখুন যেটা উনি বলছিলেন, অ্যাপ্রক্সিমেটলি এই 2 বছরে, বিভিন্ন বছরে একটু চেঞ্জ হয়, এই 2 বছরে 4.8, 4.78 ধরে ভারত সরকার বলছে ইনফ্লেশন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। এটা CII টেবিলের হিসেব। এবার WPI CPI তো আছেই, তো অ্যাপ্রক্সিমেটলি নেট আমরা 6% ধরে তো এগুতেই পারি। তো রেটের ব্যাপারটা ক্লিয়ার হলো কি আপনাদের? প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, রেট। হয়তো খুব বোকা কোশ্চেনটা হবে, আমার হয়তো একদমই এই ব্যাপারে এক্সপেরিয়েন্স নেই, তাই স্যার কোশ্চেনটা একটু সেশনের লাস্টে করবেন স্যার কাইন্ডলি, ইফ ইট ইজ পসিবল। আমরা নিশ্চয়ই নেব, একটু সেশনের শেষে নিয়ে আমরা কোশ্চেনটা। মানে জাস্ট বলতে চাচ্ছিলাম যে আমরা যেটা ইন্টারেস্ট মানে ইনফ্লেশন অ্যাডজাস্টেড যে ক্যালকুলেশনটা করলাম 6% যেটা, এবার ইনফ্লেশনও কি বাড়ে, মানে ইনফ্লেশন রেটটা, তো সেটাও কি তাহলে ক্যালকুলেশনের মধ্যে, মানে টেক ইট লেটার, আই ডোন্ট ওয়ান্ট টু ব্রেক দ্য ফ্লো, বাট একদম ঠিক আছে, আমরা নিয়ে নেব কোশ্চেনটা নিয়ে নেব, ঠিক আছে, চলুন কন্টিনিউ করুন। তো আমাদের এখানে এই 4টে ভদ্রলোকের সাথে আমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেল। এবার SIP ক্যালকুলেশন যখন আমরা আসবো, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং, আমরা তখন সেটা দেখতে হবে এখানে যে আমি যদি রেগুলার বেসিসে টাকা দিই তাহলে কি করে এক্সেলকে আমি সেই ব্যাপারটা তাকে বোঝাবো, সেটা আমাদের কিন্তু একটু লাগবে বুঝতে, ঠিক আছে। একটু দেখে নিই আমরা। ধরুন আমরা 1 লাখ টাকা এককালীন দিয়েছি, তো আমরা 1 লাখ টাকাটা 2 বছরের জন্য দিতাম, 2 বার 1 লাখ টাকা দিয়েছি, 2 বছর না, এটা আমি 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করলাম ফর 1 ইয়ার, আর একটা ইনভেস্টমেন্ট করলাম সেকেন্ড ইয়ারে, এটা 2 বছরের জন্য করলাম, সরি প্রথমেরটা আমি 2 ইয়ার্স এর জন্য করলাম, প্রথমবার যে টাকা দিচ্ছি, আর এটা 1 ইয়ারের জন্য করলাম। তাহলে এখান থেকে আমি একটা সুদ পাবো, এখান থেকেও আমি 1 বছরের জন্য একটা সুদ পাবো।
তো এখান থেকে আমরা ফর্মুলা ক্যালকুলেট করতে পারবো। তো সেটা আমরা একটু দেখে নিই কি হবে, ফিউচার ভ্যালু কত হবে। তো এখানে ফিউচার ভ্যালু দেখুন, এবারে আমরা দুটো জিনিস শিখে নেবো, পিএমটি আর টাইপ। পেমেন্টস এর টাইপটা শিখে গেলে আমার 6টা জিনিস হয়ে গেল। এই 6টা জিনিসের মধ্যে থেকে এবার সবকিছু আমরা করব। আমরা লামসাম কম্পাউন্ডিং শিখে গেছি, আমরা লামসাম ডিসকাউন্টিংও শিখে গেছি। আমরা এবার সিরিজ অফ ক্যাশ ফ্লোর কম্পাউন্ডিংটা দেখবো। সিরিজ অফ ক্যাশ ফ্লো যদি রেগুলার বেসিসে টাকা দিয়ে কি আসতে পারে সেটা দেখবো। আর ডিসকাউন্টিংটা বোধহয় আজকে হবে না, আজকে রিটায়ারমেন্টে যদি কিছু সম্ভাবনা হয় কিছু একটা ক্যালকুলেশন বা চিলড্রেন এডুকেশনটা দেখে নেবো, এসআইপির ক্যালকুলেশনটা দেখে নিই। দেখুন এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপি মানে কিন্তু ধরতে হবে যে মাসে মাসে দিতে হয়। আপনি এসআইপি লোকে 3 মাসেও করে, জেনারেলি লোকে মাসে মাসে করে, 3 মাসে একবার দিলেও কেউ সপ্তাহে সপ্তাহে করে। তো এসআইপি বলতে রেগুলার সিরিজ অফ ক্যাশ ফ্লো। চলুন এটা আমরা দেখে নিই। ধরুন রেট অফ ইন্টারেস্ট আমি 10% রাখলাম, আপনারা একটু মনে মনে মুখে মুখে করে নেবেন, মনে মনে মুখে মুখে করে নেবেন। তো সেখানে দেখুন 1 লাখ টাকা যদি 2 বছরের জন্য রাখি, আমরা এখনই ক্যালকুলেশন করে দেখেছি ওটা প্রায় 1,21,000 টাকার কাছাকাছি হয়ে যায়। ঠিক আছে, 2 বছরের জন্য রাখি। তো নাম্বার অফ পিরিয়ডস আপনি 2 দিয়ে দিন। পেমেন্টস এবার দেখুন পিএমটি আপনি যখন করছেন, পিএমটি হবে 1 লাখ, কারণ আমরা রেগুলার বেসিসে টাকাটা দিচ্ছেন। এখানে প্রেজেন্ট ভ্যালু কিছু নেই, কারণ আপনি রেগুলার বেসিসে টাকাটা দিচ্ছেন। সুতরাং প্রেজেন্ট ভ্যালু কিছু দিচ্ছি না, লামসাম তো কিছু দিচ্ছেন না, আপনি রেগুলার টাকা দিচ্ছেন, তাই জন্য লামসাম কিছু লিখছেন না। আর টাইপটা যেটা আছে, টাইপটা আপনি ধরে নিই, এখানে ধরে নেবো টাইপটার ব্যাপারটা বুঝতে হবে যে আমি ওই পিরিয়ডের শুরুতে দিয়েছি না শেষে দিয়েছি। যদি বছরের শুরুতে দিই তাহলে তার ক্যালকুলেশনের উত্তর আলাদা আসবে। ধরুন জানুয়ারি টু ডিসেম্বর, আমি বললাম আমি দেবো টাকাটা কিন্তু ডিসেম্বর মাসে দেবো। যদি ডিসেম্বর মাসে দিই, প্রথম বছর শেষ হয়ে গেল ডিসেম্বরে 1 টাকা দিলাম, আবার আমার পরের বছর শেষ হয়ে গেল ডিসেম্বরে দিলাম, তাহলে সেকেন্ড টাকাটা তো গ্রোই করবে না। যদি আমরা করে দেখি এন্ড অফ দ্য পিরিয়ড, তাহলে সেক্ষেত্রে আপনি 0 দেবেন। ঠিক আছে, 0 দিয়ে দেখুন আনসারটা কি আসে। হিসেব অতটা মিলবে না আপনার 2,10,000 টাকা হচ্ছে। কারণ কি, এখানে আপনি 1 লাখ 2 লাখ টাকা দিয়েছেন, আর শুধু এই টাকাটা 2 বছর কেটেছে বলে, 2 বছর না 1 বছর কেটেছে, কেন ডিসেম্বর মাসে আপনি দিয়েছেন, তাই জন্য আপনি শুধু 10,000 টাকা পেয়েছেন। কিন্তু এটাতেই আপনি যদি জানুয়ারি মাসে দিতেন, পিরিয়ডটা আমার এখানে পিরিয়ড হচ্ছে বছর, বছরের শুরুতে দিচ্ছেন না বছরের শেষে দিচ্ছেন, যদি দেন তাহলে এটা 2,31,000 টাকা হবে। কেন 2,31,000 হবে? মানে এই টাকাটা তো বাড়বে, 2 বছর সুদ খাবে। এটা 2 বছর সুদ খাওয়া মানে 1,21,000 টাকা হয়ে যাবে, সুদের উপর সুদ খাবে 2 বছর, আর এই টাকাটা 1,10,000 টাকা হয়ে যাবে। তাই জন্য আপনার এটাতে 2,31,000 টাকা আসছে, যেটা এখানে পেয়েছেন। তাই জন্য এটাকে আমরা দুটো জিনিসে দেখছি, পিএমটি আর টাইপ। রেগুলার বেসিসে পেমেন্ট করছি, কিন্তু আমি পিরিয়ডটার শুরুতে দিচ্ছি না শেষে দিচ্ছি। এবার আপনি বলবেন এটা তো কনফিউশন হয়ে যাচ্ছে, তাই জন্য কনফিউশন করার দরকার নেই। ফর অল প্র্যাকটিক্যাল পারপাস এটাকে 1 দিয়ে দেবেন। ফর অল প্র্যাকটিক্যাল পারপাস আপনি 1 দিয়ে দেবেন। যারা বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য আমি একটু বলে দিই, জানুয়ারি থেকে ডিসেম্বর একটু দেখে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। জানুয়ারি টু ডিসেম্বর, ঠিক আছে, আমি পরপর 2 বছর দিচ্ছি, একটু খেয়াল রাখবেন। এটা বুঝে নিতে পারলে আমার আজকের গল্প হয়ে গেল, জানুয়ারি ডিসেম্বর। এবার আপনি টাকাটা এখানে দিতে পারেন, 1 লাখ টাকাটা পরের বছর আপনি এই জায়গাতে দিতে পারেন। এটা হচ্ছে বিগিনিং অফ দ্য পিরিয়ড। এইটা করে যদি করেন আপনার 2,31,000 টাকা আসবে। পুরোটা এই টাকাটা আমার পুরো বছরটা আমার খাটছে। কিন্তু যদি এটা না করে আপনি টাকাটা যদি ডিসেম্বর মাসে দেন, আর এই টাকাটা যদি ডিসেম্বর মাসে দেন, তাহলে এই টাকাটা তো আমার কিছু খেলোই না, এটা খাটলোই না টাকাটা, এই টাকাটা আমার কিছু খাটলোই না, এটা দিলাম আর বার করলাম, কিন্তু এই টাকাটা আমার 1 বছর কেটেছে। তাই জন্য আনসারটা এসছিল, এটা এন্ড অফ দ্য পিরিয়ড বলে আনসারটা 2,10,000 এসছিল, এটা 0। এটা জেনে রাখলে ভালো, অতটা আপনার ক্যালকুলেশনে লাগবে না, লাগাতো একটু যদি ক্রিটিক্যাল ব্যাপার হয় লাগবে, কিন্তু নর্মাল ক্ষেত্রে যদি গুলিয়ে যায় আপনি এটাকে 1 করে দেবেন। তো আপনারা বলেছিলেন পিএমটি আর টাইপটা একটু বলতে, তো পেমেন্টস হচ্ছে রেগুলার ক্যাশ পেমেন্ট, রেগুলার ক্যাশ ফ্লো আসছে, সেটা পিএমটি। আর টাইপটা হচ্ছে পিরিয়ডের শুরুতে দিচ্ছি না শেষে দিচ্ছি। যেটা আমরা কনক্লুড করলাম যে যদি মনে হয় গুলিয়ে যাচ্ছে, একটু কঠিন হয়ে যাচ্ছে, তাহলে টাইপটা আপনি ডিফল্টে 1 রেখে দেবেন। 1 রেখে করবেন, হিসেব মিলে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। অ্যানুইটির কিছু কেস থাকে, সেগুলো আমরা পরবর্তীকালে বিগিনিং অফ এন্ড অফ দ্য পিরিয়ডে করে দেবো। বাট আদারওয়াইজ সবসময় আমরা বিগিনিং অফ দ্য পিরিয়ড, ব্যাংকে যখন আপনি এসআইপি করছেন, ব্যাংকে ধরুন এসআইপি না, ব্যাংকেতে এফডিতে টাকা করছেন, আপনি চুরি না বলবেন দাদা সই সাবুত করে নিন, আমি 1 বছর বাদে এসে টাকা দেবো, তা তো হয় না। ব্যাংকে কম্পাউন্ডিং ধরুন কোয়ার্টারলি কম্পাউন্ড করছেন, আপনি বললেন না সই সাবুত করে দিন, আমি কোয়ার্টারের শেষে এসে টাকা দেবো, তো সেটা তো ওরকম ভাবে হয় না। তো আমরা জেনারেলি যখন সই করি টাকাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিই। তাই জন্য ফর অল প্র্যাকটিক্যাল পারপাস টাইপ যেটা আছে, টাইপটা পিএমটির সাথে রিলেভেন্ট হয়, টাইপটা আপনাকে বিগিনিং অফ দ্য পিরিয়ড দিতে হবে, বুঝতে পেরেছেন? বিগিনিং অফ দ্য পিরিয়ডটাই টাইপটা ডিফল্টে দিয়ে রাখবেন, হিসেব মিলে যাবে। তাহলে আমরা মোরাললেস আজকে সবকটা কমপ্লিট করে নিলাম অ্যাপ্রক্সিমেটলি। দেখুন যেটা আমরা কমপ্লিট করলাম, ফিউচার ভ্যালুস দেখলাম, লামসাম কম্পাউন্ডিং,
লামসাম ডিসকাউন্টিং আমরা দেখে নিলাম প্রেজেন্ট ভ্যালু, আমরা রেট অফ ইন্টারেস্ট দেখে নিলাম কি হচ্ছে, আমরা নাম্বার অফ পিরিয়ডস দেখে নিলাম কি করে ক্যালকুলেট করতে হবে, আমরা পিএমটি আর টাইপও দেখে নিলাম, পিএমটি আর টাইপ, ঠিক আছে, পিএমটি আর টাইপও দেখে নিলাম। আমরা এটা শেখার পর আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নিই, সেই এক্সাম্পলটা পেলে আমাদের সুবিধা হবে। যে ধরুন আমি একটা ক্যালকুলেশন করতে চাইছি, যে এই ক্যালকুলেটর দেওয়া আছে আপনাদের, যে আমি মাসে মাসে 10,000 টাকা দিচ্ছি, আমি এটা 15% রেটে মিউচুয়াল ফান্ডে পাবো ধরলাম, আর নাম্বার অফ ইয়ার্স ধরুন 15 বছর ধরলাম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনার এটা 15% রেটে 15 বছর রাখছি, 10,000 টাকা করে মাসে মাসে দিচ্ছি। আমার টোটাল কত টাকা দিলাম? টোটাল আমি দিয়েছি প্রায় আপনার 18 লাখ টাকা। আপনি কত পেলেন? 61,000 টাকা। তো এটাই এসআইপি ক্যালকুলেটর। এবার এখানে একটা ব্যাপার আপনাদের বলে দিই, যে আপনাদের যদি মনে হয় যে পার মান্থ যেটা আছে এখন যেরকম জায়গায় আছে, আপনারা যে জায়গায় আছেন, এখানে কি করবেন, পার মান্থ এক্সেল কে যদি বোঝাতে হয়, আমরা মাসে মাসে হিসেবে বলছি, এন পার আর খেয়াল রাখবেন রেট, এই দুটোকে না একই ভাষায় কথা বলতে হবে। এন পারটা দিলেন, নাম্বার অফ পিরিয়ডস বছরে বললেন, আপনি নাম্বার অফ পিরিয়ডস এক্সপ্রেস করলেন ইয়ারে, রেট অফ ইন্টারেস্টটা ধরুন আপনি করলেন ইন মান্থলি, তাহলে কিন্তু হিসেব মিলবে না। আপনি ইন মান্থস এক্সপ্রেস করলেন, হিসেব মিলবে না, আপনাকে দুটোকে সেম জিনিস করতে হবে। তো 15 বছরে যদি 15% যদি পান আপনি, তার মানে 15% মানে নাম্বার অফ পিরিয়ড যেটা আমায় নিতে হবে 15% বাই 12। এটা আপনি ক্যাজুয়াল না, মানে রাফলি ক্যালকুলেশন ভাবে করতে পারেন। পার মান্থ আপনার অ্যাপ্রক্সিমেটলি 1.25 ধরে চলতে পারে নাম্বার অফ পিরিয়ড। কারণ এক্সেল বলবে কতবার কম্পাউন্ডিং করতে হবে আমাকে বলে দিন, আর কি রেটে কম্পাউন্ডিং করবো বলুন। আপনি রেট আর এন পার যদি বলেন যে 1.25% কম্পাউন্ডিং করুন, তাহলে আপনাকে কিন্তু পার মাসের রেসপেক্টে বলছেন, তো আপনাকে নাম্বার অফ পিরিয়ডস এ মাস লিখতে হবে, মানে 15 × 12 আপনাকে এতবার কম্পাউন্ডিং করতে হবে। মানে এখানে এক্সেল কে বেসিক্যালি করতে হবে 15 * 12, মানে 180 দফা কম্পাউন্ডিং করো 1.25% রেটে। মিউচুয়াল ফান্ডে ডেইলি কম্পাউন্ডিং হয়। ডেইলি কম্পাউন্ডিং মানে 100 থেকে বেড়ে ধরুন বাড়লো, কত 100 না 1 লাখ টাকা ধরুন বেড়ে হলো 1,02,000 টাকা, পরের দিন শুরু হবে 1,02,000 থেকে, সেটা নাও বাড়তে পারে, একটু কমে যেতে পারে, কিন্তু ডেইলি কম্পাউন্ডিং হয়। তো এখানে এটা আরেকবার বলে দিই, আমরা একটা কনভেনশন আপনাদের বলেছিলাম, পিভি আর এফবি, পিভি এন্ড এফবি সাইন কনভেনশনস আপনাদের বলেছি উল্টো হবে, সাইন কনভেনশনস উল্টো হবে। আর একটা জিনিস আপনারা এবার দেখে নিন, যে এখানে নাম্বার অফ পিরিয়ড আর রেট, এক্সেল কিন্তু সূর্য উঠলো সূর্য ডুবলো অত কিচ্ছু জানে না। ও বলবে যে দাদা আপনি আমাকে বলুন কত পার্সেন্ট আর কতবার কম্পাউন্ডিং করবো। যদি আমি রেট অফ ইন্টারেস্টটা মান্থলি হিসেবে এক্সপ্রেস করি, যেখানে আমার এসআইপি যদি মাসে মাসে টাকা নিই, আমাকে তো অবশ্যই পিএমটি যেটা করছি, পিএমটি যে টাকাটা নিচ্ছি ওটা মাসে নিচ্ছি, পিএমটি কত নিচ্ছি 10,000 নিচ্ছি। তো এখানে যদি আমি পিএমটিটা মাসকাবারি বলি, রেটটাকেও মাসকাবারি বলতে হবে, নাম্বার অফ পিরিয়ডটাকেও আমাকে মাসকাবারি রেসপেক্ট, টোটাল নাম্বার অফ পিরিয়ডস কত হচ্ছে মাসের রেসপেক্ট, কতগুলো মাস আছে ইনভেস্টমেন্ট পিরিয়ড। 15 বছর তো বুঝলাম, 15 বছরের মধ্যে আমার 180 খানা মাস আছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটা এসআইপি ক্যালকুলেটরও আপনি পেয়ে গেলেন। আজকের সেশনে আমরা কেন এটা 1.17 হয়েছে বলছি না, এটা আমরা 1.25 ধরেছি, অ্যাকচুয়াল করতে গেলে 1.17 হবে, সেটা আমরা পরে বলবো। কিন্তু যেহেতু আমরা এনপার পিএমটি ফিএমটি সব কভার করে নিয়েছি, এবং আমাদের মনের মতো অবশ্যই এটা ইচ্ছে আছে যে এসআইপি করলাম, এসআইপি করলে কি রেট অফ রিটার্ন পাওয়া যায়, রাকেশ স্যারও বলছিলেন, তাহলে আমার ক্যালকুলেটর দেওয়া আছে। যাদের মনে হচ্ছে গুলিয়ে যাচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে, আপনি ক্যালকুলেটরে বসিয়ে দেবেন, দেখবেন এসআইপি ক্যালকুলেটর ইউজিং এক্সেল, এখানে ইনপুটস দিয়ে দেবেন, আপনি পেয়ে যাবেন। ধরুন কেউ বললো 5,000 টাকা করে আমি দিচ্ছি দাদা, আমি নমিনাল রেট অত বাড়াবেন না, আপনি 12 ধরুন, আর আমি 5 বছরের জন্য করবো। এসআইপি 5 বছরের জন্য করে লাভ নেই, পরবর্তীকালে মিউচুয়াল ফান্ডের সেশন আপনাকে বলবো। 5 বছর যদি দেন 3 লাখ টাকা দিলেন, 4,05,000 টাকা মতো পাবেন 12 বছর। আপনার এখানে সব ক্যালকুলেটর দেওয়া আছে, আপনি এগুলো অ্যাকর্ডিংলি ক্যালকুলেট করে দেখতে পারেন। তো এবং উল্টো দিক দিয়েও আপনি ক্যালকুলেট করতে পারেন যে আমার 2 কোটি টাকা দরকার, কত বছর বাদে আমি কত টাকা করে এখন মাসে মাসে দেবো, সেগুলো আপনি পিএমটি দিয়ে আরামসে ক্যালকুলেট করতে পারেন। পিএমটি দিয়েই হবে মাসে মাসে কত টাকা দিতে হবে, পিএমটি তে করতে পারেন। আমরা এটা বলে আপনাদের কোয়েশ্চেন আনসার ধরবো। ধরুন এই যে অঙ্কটা করেছি আমরা 2,31,000 টাকা, দেখুন আমি বলছি দাদা 2,31,000 টাকা পেছে গেলে বছরে বছরে কত টাকা দিতে হবে, আমি পিএমটি কে ডাকবো। এগুলো একটু ক্যালকুলেশন করে নেবেন, তাহলে সুবিধা হবে। পিএমটি কে ডেকে আমি বললাম ভাই রেট অফ ইন্টারেস্ট কত, 10%। আমি বললাম নাম্বার অফ পিরিয়ড, তাই তো রিয়েল রিটার্ন নয়, এটা রিয়েল রিটার্ন নয়, তাই তো? খুব সুন্দর প্রয়োগ করেছেন, এটা রিয়েল রিটার্ন নয়। যদি আমি 15% 12% ধরি, তাহলে ইনফ্লেশন এখানে অ্যাডজাস্টেড, মানে ইনফ্লেশন নন অ্যাডজাস্টেড আছে একদম। যদি রিয়েল রেট দিয়ে ধরি, তাহলে 15 থেকে 6 বার করে এফেক্টিভলি গ্রো করছে। ঠিক কথা, আপনি যেটা বুঝেছেন ঠিক বুঝেছেন।
আমার একটা জিনিস খুব ভালো লাগছে, রাকেশ স্যারের সাথে সকালে কথা হচ্ছিল, তো আমার প্রবলেমটা হচ্ছে আমি একটু ভেতরে ঢুকে যাই, একটু নুয়ান্সেস গুলো ক্যালকুলেশনস গুলো দেখাই, কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে হয়তো অতগুলো দরকার নেই, কিন্তু আপনারা যেহেতু একটা খরচাপাতি করে কোর্সে ভর্তি হয়েছেন, আমার যেন মনে হচ্ছে সব জিনিস দিয়ে দিই। তো যে জিনিসগুলো আপনার লাগবেন আপনি ফেলে দিতে পারেন, এক্সেলের ক্যালকুলেটারে সবকিছু দেওয়া আছে। তবে আপনারা এই ব্যাপারে একদম ঘাবড়াবেন না যে গ্রস লেভেলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, বড় ছবিটা আমরা কিন্তু করবো, আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিংও আছে, রিটায়ারমেন্ট প্ল্যানিংও আপনাদের দেখাবো। আমরা ফার্স্টে পিএমটি ফাংশনটা দেখিয়ে দিই। পিএমটি 10% যদি দেখি, নাম্বার অফ পিরিয়ড আমি জানি 2 বছরের জন্য দিচ্ছি, এটা আমি প্রেজেন্ট ভ্যালু এখানে আমি কিছু পাচ্ছি না, প্রেজেন্ট ভ্যালু আমি কিছু দিচ্ছি না, আমি ফিউচার ভ্যালু জানি 2,31,000 টাকা মতো আমার কাছে আসছে, ঠিক আছে, আমি ফিউচার ভ্যালুটা করেছি, পেয়েছি। এবার আমি কত টাকা দেবো, যে কত টাকা করে দিলে আমি পাবো। দেখুন এখানে আপনার যেটা আসছে 1,10,000 টাকা মতো আসছে, যে আপনাকে 1,10,000 মতো, সরি এখানে কেন 1,10,000 এসছে বুঝতে পারছেন, এখানে আমরা নাম্বার অফ পিরিয়ডসটা লিখিনি বলে গন্ডগোল হয়েছে। দেখুন এটা যাই ডিলিট করবেন, ও নাম্বার অফ পিরিয়ড চাইবে, নাম্বার অফ পিরিয়ডসটা আপনি করে দিন যে বিগিনিং অফ দ্য পিরিয়ড করে দিন, বিগিনিং 1, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন 1 হচ্ছে বিগিনিং অফ দ্য পিরিয়ড। এবার দিন, আনসার 1,00,000 পাবেন। দেখুন এই যে ভুলটা আমি করলাম, একটু জেনে শুনেই করলাম, আপনি 1,10,000 হয়ে গেছে, কি হলো বুঝছেন। তাই জন্য যখনই আপনি পেমেন্টস এর ব্যাপারে আসছেন, পিএমটি ক্যালকুলেট করছেন, তখন কিন্তু টাইপটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। যদি পিএমটি 0 থাকে, টাইপে আপনি হাতি ঘোড়া যাই দিন, এক্সেল নেবেই না, এক্সেল বলবে যা ইচ্ছা দাও, আমি তো ওটা ক্যালকুলেট রিটার্ন ওটা আমার দরকারই নেই। তো এই ছোট ছোট ব্যাপারগুলো দেখবেন আমরা। আচ্ছা, এবার আমরা ফর্মুলা থেকে বেরিয়ে গিয়ে একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন যেটা রিটায়ারমেন্টের আমাদের আছে, সেটা একটু করে দেখান আমাদের ওভারঅল। ঠিক আছে, আচ্ছা রিটায়ারমেন্টের একটা ক্যালকুলেশন আমরা করে দেখাচ্ছি, কিন্তু রিটায়ারমেন্টে ক্যালকুলেশন করার আগে আমাকে একটু একটা কনসেপ্ট একটু দিয়ে দিতে হবে, দিলে সুবিধা হবে, কারণ এটা না দিলে একটু মুশকিল হবে। কারণ একটু রিটায়ারমেন্টের কনসেপ্টে যেটা আমরা দেখছি, যে রিটায়ারমেন্টে বেসিক্যালি, একটা মিনিট একটু স্ক্রিনটা শেয়ার করে দিই, আপনারা ততক্ষণ জাস্ট, হ্যাঁ এই আমার স্ক্রিন কি ভিজিবল, স্ক্রিনটা কি ভিজিবল? ইয়েস ইয়েস ইয়েস। আপনি যদি কাইন্ডলি স্টপ শেয়ারিং এর পরে হাইটটা একটু অপশনটা করে দেন, তাহলে আরেকটু বেটার দেখতে পাবেন। আরেকবার বলুন ম্যাডাম। তো শেয়ারিং স্ক্রিনের স্টপ শেয়ারিং এর পাশে যে হাইট অপশনটা আছে না, ওটা যদি একটু করে দেন তাহলে একটু বেটার দেখতে পাবো, হাইট অপশনটা। একটা ইনফরমেশন জিজ্ঞেস করা যাবে কি? ইনফরমেশন, আচ্ছা বলুন। বলছি যে আপনি যেটা বললেন যে এডুকেশন সেক্টরে ইনফ্লেশন, তারপরে মেডিকেলের ইনফ্লেশন আলাদা রকম, এইগুলো কোথা থেকে পাবো? মানে আমি ধরুন আমার বাচ্চার জন্য এডুকেশনের জন্য আমি যে টাকাটা ইনভেস্ট করবো আর কি, তার ইনফ্লেশন 6%, না আপনি হয়তো বললেন 10% কি 12%, আপনি বলছেন একটু। তো এই যে কোন সেক্টরে ইনফ্লেশন কোথা থেকে পাবো? মানে দাদা এটার কোনো ফর্মাল সোর্স কিছু নেই, এটা আমার এম্পিরিক্যাল এক্সাম্পলস দিয়ে দেখতে হবে। আমি আমার লাইফ থেকে বলছি, 2007 সালে আইএম আহমেদাবাদে যখন অ্যাপ্লাই করছিলাম, তখন আইএম আহমেদাবাদে কোর্স ফিস ছিল 7 লাখ টাকা, আর 2024-এ এখন হচ্ছে 24 লাখ টাকা। তো এইবার যদি আপনি ওই প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর ক্যালকুলেটারে ফেলে দেন, যে প্রেজেন্ট ভ্যালু 7 লাখ টাকা, ফিউচার ভ্যালু 24 লাখ টাকা, আর পিরিয়ড হচ্ছে 17 বছর, ঠিক আছে, তাহলে পরে আপনি ইনফ্লেশন পেয়ে যাবেন যে আইএম আহমেদাবাদের রেট কি হারে বেড়েছে। আইএম আহমেদাবাদের ইনফ্লেশন একটু ফিগারগুলো বলে দিন, ফিগারগুলো একটু বলে দিন, আমি লিখে ওনাকে দেখি। 7 লাখ 2007 সালে 7 লাখ আইএম আহমেদাবাদের এমবিএ কোর্স ফিস ছিল, আর এখন হচ্ছে 24 লাখ, ঠিক আছে। তো 17 বছর হচ্ছে পিরিয়ড, তো what at which rate it has increased বলুন। রেট নিয়ে নিলাম, রেট নিয়ে নাম্বার অফ পিরিয়ড 7 বছর লিখে দিলাম। দেখুন আপনাদের সামনেই করছি, 7 নয়, নাম্বার অফ পিরিয়ড 7 নয়, 17 জন্য আপনারা করতে পারেন। 2024টাকে মাইনাস করে ডাইরেক্ট লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কমা দিয়ে দিন, পেমেন্টস কিছু দিলেন না আপনি। প্রেজেন্ট ভ্যালু এখানে আপনার যেটা আছে, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু 7 লাখ, ফিউচার ভ্যালু 24 লাখ, ফিউচার ভ্যালু 25। প্লাস মাইনাস সাইন কিন্তু ভুলবেন না, তাহলে কিন্তু মুশকিল হবে। টাইপের কিছু গল্প নেই, এটা দিয়ে দিন 8%। তার মানে আমরা সব জায়গায় 6% ধরলে হবে না। না, আপনি ধরুন দেখুন, এতদিন পর্যন্ত তো সাধারণ বাঙালি মানুষ ইনফ্লেশনই ধরছিল না। এখন যদি আপনি যদি, ঠিক আছে, সেই জায়গায় আপনি যদি 6% ধরেন, তার মানে আপনি প্রথমে 1% বাঙালির মধ্যে পড়েন। আর যদি আপনি ভাবেন যে প্রিসাইসলি আপনি কত পার্সেন্ট আগামী 20 বছরে আইএম আহমেদাবাদের কোর্স ফিস বাড়বে, সে আপনি আজকে থেকে বসে কি করে বলবেন? আপনি বলতেই পারবেন না। কোথায় আমাদের ইউএসডি ফরেক্স রিজার্ভ যাবে, কোথায় আমার ইনফ্লেশন রেট কি হবে গোয়িং ফরওয়ার্ড ইন দ্য নেক্সট 15 years or 10 years, I don't have any clue about it. So how can I predict that what will be my future inflation? We can be only guided by the historical returns. মানে historical inflation, আমাদের historical inflation হচ্ছে
এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম 7% 7.5% থাকতো, বাট বাই অ্যান্ড লার্জ যখন একটা দেশ আন্ডার ডেভেলপড কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রির দিকে যায় ধীরে ধীরে, তখন ইনফ্লেশন ধীরে ধীরে কমতে থাকে। তো লাস্ট 15 বছর 17 বছরে যদি 8% থাকে, আগামী 15 বছর 17 বছরে ইট ক্যান বি প্রিসাইসলি 6 to 7%, সামথিং লাইক দ্যাট। আপনি যদি 6% করে ধরেও ক্যালকুলেট করে আপনার ছেলে বা মেয়ের জন্য IIM কোর্স ফিস যদি অ্যাকুমুলেট করতে যান, আপনার কি ছেলে আছে না মেয়ে আছে বলুন আপনার? আমি এখনই বের করে দিচ্ছি। মেয়ে আছে। মেয়ে কত বছর বয়স? 7.5 বছর বয়স। 7.5 বছর বয়স, 4.5 18 বছর বয়সে উচ্চ মাধ্যমিক দেবে, 21 বছর বয়সে গ্রাজুয়েশন কমপ্লিট, 22 বছর বয়সে যাবে সে, এখন 4.5 বছর বয়স, মানে আপনার কাছে এখানে 17 বছর টাইম আছে। প্রীতম দা 17 বছর ফেলুন, প্রেজেন্ট ভ্যালু 24 লাখ, 17 বছর টাইম আছে। আমার এক্সেলটা দেখা যাচ্ছে কি? রাইট, হ্যাঁ এটা দেখুন 24 লাখ ক্যালকুলেটর দেওয়া আছে, আমি ক্যালকুলেটরে ডাইরেক্ট ফেলে দিচ্ছি 24 লাখ। এডুকেশন ইনফ্লেশন 8% ধরে নিলাম আমি। না 8 নয়, 6 ধরুন। 6 ধরুন। নাম্বার অফ ইয়ার্স কত বললেন? 17 বছর বাকি আছে ওনার মেয়ের IIM এ যাওয়ার জন্য। ওনাকে প্ল্যান করতে হবে 24,62,000 টাকা। 24 লাখ নয়, 64 লাখ। আরেকটা ধরুন, আর আরেকটা আপনি ধরুন 6% এর জায়গায় 7% করুন। নাও সি দ্য ম্যাজিক, it would be 75. Make it 8%. Make it 8%. What it was for the last 17 years. In that case, it would be 89 lakhs. এই 89 lakhs তৈরি করতে গেলে পরে প্রতি মাসে ওনাকে কত টাকা করে SIP করতে হবে সেটা বলুন প্রীতম। এক্স্যাক্টলি, হ্যাঁ। অ্যাকচুয়ালি এগুলি প্র্যাকটিক্যাল আর কি। হ্যাঁ, আর আলটিমেটলি কোর্স থেকে আপনাকে এটাই শিখতে হবে, এছাড়া বেশি কিছু শেখার নেই। ফর্মুলা যা আছে ওগুলো সব অন্যদিকে, ওগুলো একাডেমিক ইন্টারেস্ট, দ্যাটস ফাইন। আলটিমেটলি আপনি কি দিচ্ছেন, কি পাচ্ছেন, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। বলুন। তো আপনি বলুন আপনার কত হলো? যেটা 89 লাখ না? হ্যাঁ, 89 লাখ পেতে গেলে পরে 17 বছর পরে তাহলে এখন থেকে কত করে জমাতে হবে? 17 বছর পরে আমার টাকা দরকার, তাহলে আই উইল পুট ইন লার্জ এন্ড মিড ক্যাপ ফান্ড, এন্ড মিড ক্যাপ ফান্ড ওয়্যার এভারেজ রিটার্ন উইল বি अराउंड 17-18%। আপনি 17% কম্পাউন্ডিং করান। হ্যাঁ, 17% কম্পাউন্ডিং করলে আমি যদি 15% রেটে ধরি, বছরে ওনাকে প্ল্যান করতে হবে 1,18,000, তার মানে মাসকাবারি অ্যাপ্রক্সিমেটলি যদি বলি মাসে মাসে ওনাকে সেভ করতে হবে প্রায় 10,000 টাকা। আর যদি 17% রেটে দিতে পারি তাহলে আরো কম হয়ে যাবে, রাইট? 17% রেটে যদি হয় ওনার হবে 8,026 টাকা, রাইট। মানে আপনি মোটামুটি যদি মাসে প্রতি মাসে 8-10 হাজার টাকার একটা SIP করেন, your daughter's higher education is been taken care of, provided you want। এই মুহূর্তে হঠাৎ করে স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ বলুন। 17% রেট অফ ইন্টারেস্ট তো মিউচুয়াল ফান্ড ছাড়া কোথাও দেবেন না। না, মানে তাছাড়া তো আপনি কোথায় পাবেন? আর যদি আপনি ফিক্সড ডিপোজিট করে রেকারিং ডিপোজিট করে করতে চাই দাদা, তাহলে কি করতে হবে দেখুন, 6% রিটার্ন লাগান। কত করে প্রতি মাসে রাখতে হবে? হিউজ অ্যামাউন্ট রাখতে হবে। প্রতি মাসে 24,800 টাকা করে রাখতে হবে দাদা। হিউজ ইনভেস্টমেন্ট। 3x 8, ওখানে 8,000 ছিল, এখানে 24,000 করে লাগবে প্রতি মাসে। That's why people are interested in mutual fund, right? Absolutely. Not only mutual fund, but other form of equities as well. হ্যাঁ। এক মিনিট, এই এক্সেল শিটে এখন যা এন্ট্রি করছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। ওহো, আচ্ছা। এই প্রীতম দা, উনি দেখতে পাচ্ছেন না একটুখানি? না, দেখা যাচ্ছে। আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা, কেউ দেখতে পাচ্ছেন, কেউ দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, আরেকবার আপনি করে দিন আর কি। না স্যার, লাস্টে আপনি কিছুক্ষণ কথা বলছিলেন তখন হয়তো, হ্যাঁ তখন ফ্রিজ হয়ে গেছে। এবার ঠিক আছে? হ্যাঁ, এসছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে, এটা থ্যাংক ইউ দাদা। আপনি যে কোয়েশ্চেনটা করলেন সেটা খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন, যে আমি যদি আমার মেয়ে IIM এ পড়তে যায় তাহলে আমার আজ থেকে কত টাকা করে করতে হবে। এবং ধরুন মানে কি হয়, অ্যাজ আ প্যারেন্ট ইউ শুড বি রেডি ফর অল দ্য ইভেনচুয়ালিটিস। ধরুন আপনি শুধু ভাবছেন যে আপনার মেয়ে বা ছেলে যেই হোক সে ইন্ডিয়া থেকেই পড়বে, ইটস নট নেসেসারি। ধরুন খুব ভালো কলেজে চান্স পেলো কোথাও স্যাট দিয়ে বা GRE দিয়ে বা GMAT দিয়ে যদি বিদেশে পড়তে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফিগারটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। কেন কি সেখানে খরচ কিন্তু অনেকটাই বেশি হবে। USA তে জাস্ট ফর এক্সাম্পল, যেহেতু আমি USA তে 4 বছর ছিলাম, আমি আপনাদের একটা ফেয়ার আইডিয়া দেবো। USA তে প্রতি বছরে কোর্স ফিস হচ্ছে অ্যারাউন্ড $60,000। 4 বছরে গ্রাজুয়েশন হয়, 4 বছরে $2,40,000, $82 টাকা করে ডলার। আপনি যদি মাল্টিপ্লাই করেন, অ্যারাউন্ড 2 কোটি টাকা কোর্স ফিস।
মোস্টলি লোকজন আমাদের ইন্ডিয়ান ছেলেমেয়েরা তো খুব শার্প, খুব মেরিটোরিয়াস, ওরা নর্মালি একটা স্কলারশিপ পায়, সেই স্কলারশিপ ধরুন 70-80% যদি পায়, তারপরেও 30% আপনাকে দিতে হবে, মানে 60 লাখ আপনাকে দিতে হবে আজকের ডেটে। এবার তারপরে যেরকম ভাবে আইএম আহমেদাবাদের কোর্স ফিস 6-7% করে বেড়েছে, বিদেশের দিকে অত ইনফ্লেশন হয় না, নর্মালি 2-3% করে বাড়ে। এবার 17 বছরে 2-3% করে বেড়ে সেটাও একটা অনেক বড় জায়গায় পৌঁছবে, তার জন্য কিন্তু ক্যালকুলেশনটা অন্যরকম হবে। এটাকেই আমরা বলি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। দিস ইজ জাস্ট ওয়ান কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এরকম ভাবে আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে হবে, এরকম ভাবে আমাদের বাড়ি কেনার জন্য প্ল্যানিং করতে হবে, বিদেশে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যানিং করতে হবে, সমস্ত কিছু করতে হবে। রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনাদের এই কোর্সটা খুব ভালো, আমার তো ভালোই লাগছে, ইন্টারেস্ট লাগছে। আপনারা এই কোর্সটা বোধহয় কলেজ লেভেল থেকে করলে বেটার হয়, কারণ আমি যখন কলেজে পড়তাম তখন এগুলো জানলে আজকে এত বছর ধরে এই প্ল্যানিংটা আগে থেকে করতে পারবো। আপনি আমার মনের কথা বলেছেন, আপনি আমার মনের কথা বলেছেন। উই আর রিচিং আউট টু সাম অফ দ্য বিগ গ্রুপ অফ কলেজেস ইন দ্য স্টেট, যেখানে আমরা বাংলায় গিয়ে আমাদের ছেলেমেয়েদের কাছে পৌঁছতে পারবো, এবং উই ওয়ান্ট দেম যে তারা খুব কম বয়সে এই মিউচুয়াল ফান্ড এবং কম্পাউন্ডিং এবং ইকুইটি ইনভেস্টমেন্টের বেনিফিট পাক। কেন কি কম্পাউন্ডিংটা কি, তার মোস্ট অফ দ্য বেনিফিট ইজ ব্যাক এন্ডেড। আপনি যত লম্বা টাইমে রাখবেন না, আপনি গোটা জীবনে যা করবেন লাস্ট 3 বছরে তার থেকে বেশি করে দেবেন। ঠিক আছে, তো আমরা সেটা করবো। থ্যাঙ্কস ফর ইউর সাজেশন। আচ্ছা, আমরা এটা একবার লাস্টে বলে দিই, 89 লাখের জন্য দেখুন তলাতে লিখে দিয়েছি আমি, ক্যালকুলেটর গুলো দেখে নেবেন। মানে এটা তো ব্যাপারই ছিল যে যদি কিছু বোঝা না যায় আপনি ক্যালকুলেটর করবেন। একটু দাদা একটু 1 সেকেন্ড দাদা শেষ করে নি, আমাদের প্রায় 1 ঘন্টার উপর সেশন চলছে। হাউ মাচ আই নিড টু সেভ পার মান্থ উইথ এক্স কন্ট্রিবিউশন অ্যাজ লামসাম। তো আপনি এখানে 89 লিখলেন যে এক্সপেক্টেড ফান্ড ভ্যালু কি আছে, লামসাম কিছু দিচ্ছেন না, লামসাম দিলে ফিগারটা আরো কমে যাবে। 15 বছর 17%। ঠিক আছে, আপনি ধরুন লামসাম আপনার কাছে 5 লাখ টাকা আছে, আপনি এখানে ফিগারটা পুট করে দিন, লামসাম দিয়ে দিন। দেখা যাচ্ছে না রাকেশের স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনি যে দেখুন যদি 5 লাখ টাকা দিয়ে দেন, হ্যাঁ থ্যাংক ইউ, যদি 5 লাখ টাকা দিয়ে দেন তাহলে কিন্তু দেখুন 5000 টাকায় গল্প নেবে যাবে। তো আপনার এখানে সমস্ত ক্যালকুলেটর দেওয়া আছে, আপনারা দেখবেন, এবং ফর্মুলা গুলো সব ওপেন করে দেওয়া আছে। এটাতে একদম লামসাম দিয়ে তারপরে আবার সিট করব, মানে আগে একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে দিলাম, একদম লামসাম দিয়ে সিট করতে পারেন। আচ্ছা, পুরো যদি আমি লামসাম দিয়ে 89 লাখ টাকা জেনারেট করতে যাই, তাহলে আমায় আজকের দিনে কত লামসাম ইনভেস্ট করতে হবে সেটা দেখেন। স্যার দেখাচ্ছি স্যার, একটু ফার্স্টে ছবিটা বুঝিয়ে দিই ওনাকে। এটা দেখা যাচ্ছে স্ক্রিনটা? একেবারেই পরিষ্কার। হ্যাঁ, ডায়াগ্রামটাতে যেটা বলতে চাইছি একটু দেখুন। যদি আপনি শুধু এসআইপি করেন ছবিটা এরকম হয়, কিন্তু আপনি যেটা লামসাম দিয়ে দেন, তাহলে লামসাম দেওয়ার পর যদি করেন আপনার টাকাটা কমে যাচ্ছে। তো এটা হচ্ছে কনসেপ্ট লামসাম প্লাস এসআইপি। ঠিক আছে, তো এখানে যদি আপনি চান যে না আমি পুরো টাকাটাই দাদা অ্যাবসলিউট অ্যামাউন্টই দেবো, আপনার কত করতে হবে সেটাতে বলুন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে তো আমরা 89 লাখ করলাম, এবার এখানে 5 লাখ টাকা দিয়ে বললাম, এবার বলছেন 89 লাখই দরকার, আমার পুরোপুরি লামসাম কত দেবো। ঠিক আছে, তাহলে মানে এটা লামসাম ডিসকাউন্টিং এর কেস হচ্ছে। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু 89, লামসাম আমাকে ফিউচার ভ্যালু 89 লাখ। দেখুন লামসাম আপনাকে মাথায় ভাবতে হবে লামসাম কম্পাউন্ডিং আর ডিসকাউন্টিং। 89 লাখ লিখে দিন, আমার এখানে 17% লিখে দিন। 17% ধরছি, 15% ধরছি, যাই ধরি না কেন। নাম্বার অফ ইয়ার্স কত ধরেছিলাম তখন? নাম্বার অফ ইয়ার্স মনে পড়ছে না, 17 ইয়ার্স। 17 বছর 17 ইয়ার্স 6,16,000 টাকা যদি দিয়ে দেন লামসাম হয়ে যাবে। ঠিক আছে, কোনটা বেশি অ্যাডভান্টেজিয়াস? যদি টাকা থাকে অবশ্যই লামসাম দিয়ে দিন, টাইমিং করতে যাবেন না। টাকা থাকলে অবশ্যই লামসাম ঢুকিয়ে দেবেন। ওকে, আপনি ঠিক আছে, কিন্তু এই যে না এখানে একটা জিনিস বলার আছে, এখানেই হচ্ছে রোলটা প্লে করবে হচ্ছে আপনার অ্যাডভাইজার। তার কারণ হচ্ছে আপনি ধরুন আপনি আজকে যে ফান্ডটা লাস্ট 5 বছর ধরে 17, 18, 20, 20% রিটার্ন দিয়ে আসছে, there is no guarantee in the next 6 months, 1 year or next 5 years it will give the similar sort of return. That's one part. Second part is আমাদের প্রতিবার ফান্ডে ইনভেস্টমেন্ট করার পরে ফান্ডটাকে রিভিউ করতে হবে। সেই রিভিউ করার মতো টাইম কি আপনার কাছে আছে? আপনার প্রফেশনে অনেকেই আছে প্রফেশনালি প্রচন্ডভাবে ব্যস্ত, তাদের কাছে সঠিক পরিমাণ টাইম থাকে না। তো তার জন্য টাইম টু টাইম রিভিউ করে আমাকে পোর্টফোলিও রিটার্ন অপটিমাইজ করতে হবে।
ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা পরের সেশনে কথা বলবো। প্রীতম দা, ইউ গো হেড উইথ ইওর আদার না, থিংস। আমার যা যা এজেন্ডা আছে মানে আপনি একটু থেকে আমি একটু একটা জিনিস করিয়ে দিই, যেটা আপনারা বলেছিলাম আমাদের প্ল্যান ছিল, অ্যানুইটির গল্পটাও বলে দিই। এটাও আচ্ছা না, একটা কোয়েশ্চেন এসেছিল, সেটা আমি একটু নিয়ে নিই, যে আমাদের ইনফ্লেশনের ফিগার চেঞ্জ হয় কিনা। হ্যাঁ দাদা, ওটা প্রতি কোয়ার্টারলি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ওটা পাবলিশ করে, এবং প্রতি কোয়ার্টারলি ইনফ্লেশনের ডেটা আসে। কোনো সময় ওটা বাড়ে, কোনো সময় ওটা কমে, ইট অল ডিপেন্ডস অন দ্য স্টেট অফ দ্য ইকোনমি। But normally, by and large, for the last 3-4 years, it has been in the range of 5.3% to 6.5%. স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমি এখন একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো আমি কিভাবে নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করব? You are in the sweetest spot. I wish I can go back to your age again and can start from your age. Perhaps then I don't need to work with SBI. I don't need to work with SBI now by this time. I mean, the good thing is that আপনার যদি আপনার হাত খরচ আছে, বা আপনি যদি অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকেন, কেউ প্রাইভেট টিউশন করান, কেউ অন্য কোনো জব করেন পার্ট টাইম, আপনি যেখান থেকে যতটুকুনি আপনার ইনকাম হচ্ছে, সেই ইনকামের একটা সার্টেন পোর্শন আপনি ইনভেস্টমেন্ট করা স্টার্ট করে দিন। প্রীতম দা, আমাদের স্মল ক্যাপ ফান্ডে যারা 2000 টাকার এসআইপি করেছে ফর দ্য লাস্ট 20 ইয়ার্স, তার রিটার্ন কত দাঁড়িয়েছে একটুখানি আমায় দেখাবেন প্লিজ। ওই ফর্মুলাতেই ফেলে আমাদের স্মল ক্যাপ ফান্ডের রিটার্ন হচ্ছে অ্যারাউন্ড 22-23% মতো রিটার্ন দিয়েছে। 2000 টাকা করে কেউ যদি ইনভেস্টমেন্ট করে প্রতি মাসে, এবং ফর 20 ইয়ার্স, হাউ মাচ রিটার্ন হি অর শি উইল গেট? স্যার, এটা কি 20 বছর ধরে মানে অন অ্যান এভারেজ এতটাই রিটার্ন দিয়েছে, অ্যারাউন্ড 22%? হ্যাঁ, অন অ্যান এভারেজ, ওই যেটা আমরা বললাম CAGR, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট, CAGR হচ্ছে 20-23%। কোনো বছরে 60% দিয়েছে, কোনো বছরে -10%ও দিয়েছে। ইকুইটি তো অলওয়েজ অ্যাসিমেট্রিক না ম্যাডাম? কত হলো এটা 2000 টাকার এসআইপি? 2000 টাকার এসআইপি বলে দিচ্ছি, 24000 টাকা ইয়ারলি ধরুন, 24000 টাকা ইয়ারলি ধরুন, তাহলে করে দিচ্ছি ক্যালকুলেশন। ফিউচার ভ্যালু নিয়ে নেবেন, আমি 20% ধরে নিচ্ছি, 20%। নাম্বার অফ পিরিয়ড 20 বছর বলছেন তো, 240 মাস, 240 মাস। পেমেন্ট হচ্ছে আমি 2000 টাকা করে করছি, 2000 লিখে দেন। প্রেজেন্ট ভ্যালু কিছু দিচ্ছেন না, টাইপ আমি বিগিনিং অফ দ্য পিরিয়ড দিয়ে দিলাম। তো আপনার আনসার আসবে অ্যাপ্রক্সিমেটলি, এক্সেলও সামলাতে পারছে না, দাঁড়ান এখানটা গন্ডগোল হয়েছে। 20% দেখুন, এটা ভুল হয়েছে কি, 20% যেটা আছে, কেন এটা গন্ডগোল হচ্ছে, এটা 12 দিয়ে ভাগ করে দেবেন, ঠিক আছে? 12 দিয়ে ভাগ করে দেবেন, আপনার 63 লাখ টাকা মতো আসবে, ঠিক আছে? স্যার, আমার দুটো কোশ্চেন আছে। আমি বছর বছর ইনক্রিজ করি, তাহলে সেটা কি করে ক্যালকুলেট করব? কি বলছেন? এই 63 মানে প্রথম বছর মান্থলি 2000 টাকা করে, তারপরের বছর মান্থলি 3000 টাকা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কি করে ক্যালকুলেট? ঠিক আছে, এই ক্যালকুলেশনটা আমরা পরের সেশনে আপনার অ্যাড্রেস করব, কোনো অসুবিধা নেই। এটা করব, তবে এক সেকেন্ড, এটা গ্রোইং অ্যানুইটি বলে, আমরা করে নেব। হ্যাঁ বলুন। এই যে 63 লাখ টাকা আসছে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে 63 লাখ টাকার ভ্যালুয়েশন, না তখনকার সময়ে দাঁড়িয়ে 63 লাখ টাকা ভ্যালুয়েশন? স্যার, আপনি 2000 টাকা জবের থেকে শুরু করছেন, 20 বছর বাদে ভ্যালুয়েশন আসবে 63 লাখ, জবের থেকে শুরু করছেন। মানে এটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড তো? মানে না না, ইনফ্লেশন অ্যাডজাস্টেড নয়। আচ্ছা, আমার দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে এনপিএস এর গ্রোথ কেমন, একটু বলা যাবে? বলুন আপনি বলুন। ন্যাশনাল পেনশন স্কিমের গ্রোথটা এখন কেমন? ন্যাশনাল পেনশন স্কিমের ডিপেন্ডস। আচ্ছা ঠিক আছে, প্রীতম দা নিন। বলুন আপনি বলুন। দেখুন, ন্যাশনাল পেনশন স্কিমের মধ্যে অনেকগুলো অপশন আছে। আপনি অ্যাগ্রেসিভ অপশনে আছেন, ব্যালেন্সড অপশনে আছেন, কোন অপশনে আছেন না জেনে রিটার্ন বলা খুব মুশকিল। এবং আপনার এএমসি কে, আপনার এলআইসি এএমসি না অ্যাক্সিস ব্যাংক না এসবিআই না কে আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট করছে, সেগুলো না জেনে রিটার্ন বলা খুব মুশকিল। বাট বাই এন্ড লার্জ অ্যারাউন্ড 10-11% মতো রিটার্ন আছে অন অ্যান অ্যাভারেজ। না, আমি এখানে বেশ কিছু আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার এনপিএস এ আর কি এখন হয়ে গেছে ওটা। তা আমি ভাবছি কিছু টাকা আমি ওখান থেকে ফান্ড উইথড্র করবো, তো সেটাই আমি ভাবছি এটা কি ওয়াইজ ডিসিশন হবে এই মুহূর্তে? আমার ব্যক্তিগত রাইট ডিসিশন হবে, কিন্তু ট্যাক্সের কথাটা ভাববেন। এনপিএস একটা বেয়ার মিনিমাম ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, সেটা নিয়ে নেবেন, নেওয়ার পর করবেন। আর কারণ এনপিএস এ 100% না, আমি পুরো এনপিএস থেকে এক্সিট করব না, আমি কিছু টাকা উইথড্র করব। কারণ এনপিএস এ 100% ইকুইটি হয় না, 100% ইকুইটি অপশন পাবেন না, তাই জন্য আপনার এই সিদ্ধান্তটা সঠিক বলেই মনে হয়। আর একটা কথা, সেটা হচ্ছে আমার না অনেক বছর আগে এসবিআই ম্যাগনাম কোমা ফান্ডে কিছু ইনভেস্টমেন্ট ছিল এসআইপি।
তো আমি তারপর টাকা দিই না, কিন্তু ফান্ডটা এখনো আছে আমার এবং সেটা গ্রোথ মোটামুটি ভালোই হচ্ছে। এটাকে এই মুহূর্তে আমি তুলে নেওয়াটা ওয়াইজ ডিসিশন হবে না, আর একটু কিছুদিন রেখে দেওয়াটা? Madam, this is not the right platform to talk about any product of SBI. Here we are agnostic of any brand. We are talking about the concepts. We will address it later personally. Okay, sorry sir. Thank you, ঠিক আছে। আচ্ছা, আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে এই যে ধরুন পার অ্যানাম যে ইন্টারেস্ট আমরা আর্ন করছি, এটা ট্যাক্সেবিলিটি কি থাকে, মানে কতটা পার্সেন্ট আমাদেরকে ট্যাক্সেবিলিটি আপনি ডেডিকেটেড সেশন আছে আমাদের, আমরা সেই সেশনে করব। ট্যাক্সেবিলিটির একটা সেশন আছে, সেখানে মিউচুয়াল ফান্ডের ডিসকাশনটা আমরা ওখানে করব। ট্যাক্সটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এর জন্য পুরো সেশন আছে ট্যাক্সেশনের উপরে, এটার উপরে। হ্যাঁ, মানে আমি এই জন্য বলতে চাইছি যে আমার যেটা মনে হয় যে আমরা যেমন ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করছি, সেই কারণে ট্যাক্সেবিলিটির অ্যাডজাস্টমেন্ট করে আমাদেরকে জানতে হবে যে ব্রেক ইভেন পয়েন্টটা কোথায়, মানে যদি আমাকে পারফেক্ট। হ্যাঁ, আমরা সেটাই করব, এক্স্যাক্টলি সেটাই করব আমরা। ওকে, থ্যাংক ইউ। এবং স্যার এটা রিলেটেড আরেকটা কোশ্চেন হচ্ছে যে এখন তো নিউ ট্যাক্স রেজিমে অনুযায়ী দেখছি যে মানে আমি কিছু ইনভেস্ট করি বা না করি, ইটস নট বিং কাউন্টেড, তাই না? রাইট, ঠিক বলছেন। নিউ সেটা ওল্ড ট্যাক্সে আপনার লাগবে, নিউতে ম্যাডাম ট্যাক্সেশন রিলেটেড কোশ্চেন উই উইল টেক অন দ্যাট ডে, আদারওয়াইজ টুডে উই উইল এন্ড এট 11:30। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার একটা কোয়েরি ছিল, আপনি কি অ্যানুইটি শীটটা একটু বলে দেবেন কি কি ডিটেইলস আছে? হ্যাঁ, ঠিক আছে। দেখুন, অ্যানুইটি শীটে কুণাল মিত্র হাত তুলেছে। কুণাল মিত্র মানে হি রেজড হিজ হ্যান্ড। হ্যাঁ, তাহলে অ্যানুইটির আচ্ছা বলুন, আমি প্রশ্নটা শুনে নি। অ্যানুইটি বলছি, বলুন। সরি, ওই ট্যাক্সেশনের ব্যাপারে যে কোশ্চেনটা, ওটা কি আপনারা ফর দি কেস অফ এনআরআই আলাদা করে বলবেন নাকি ফর ইন্ডিয়ান ন্যাশনালস অনলি? I mean, my question is it different or not? রাকেশ স্যার, আপনি নেবেন? এনআরআই ট্যাক্সেশনে বেসিক্যালি টিডিএস লাগবে আপনার, আর সেরকম কিছু প্রবলেম সেরকম নেই। টিডিএসটা আপনাকে পেমেন্ট করতে হবে। রাকেশ স্যার আছেন আপনি? আচ্ছা, উনি আসবেন, ততক্ষণ আমরা অ্যানুইটিটা বলে দিই, তারপর আমরা করে নেবো। দেখুন, অ্যানুইটির গল্প যেটা আছে, অ্যানুইটির কনসেপ্টটা যেটা বলছিলাম আপনাকে, যে একটু দেখিয়ে নেওয়ার জন্য, যে একটা সময় আপনি টাকা জমাচ্ছেন, এই লাল যে জিনিসটা আপনি দেখছেন, আমি আশা করছি স্ক্রিনটা দেখা যাচ্ছে, এটাকে কর্পাস বলি। এটার থেকে জমানো টাকা থেকে আপনি টাকা বার করছেন, এটা এসডব্লিউ বলি। তো অ্যানুইটির কনসেপ্টটা এরকম ভাবেই চলে, যে আপনি টাকাটা তৈরি করছেন, মানে রেগুলার বেসিসে এসআইপি করছেন, রেগুলার টাকা দিয়ে একটা কর্পাস অ্যানুইটি কেনার জন্য আপনাকে টাকা দিতে হয় লামসাম, সেটাকে পারচেস প্রাইস বা কর্পাস বলা হয়। সেখান থেকে আবার আপনি রেগুলার বেসিসে মাসে মাসে টাকা তুললেন। কিন্তু দুটো ফেজেই, যে সবুজ ফেজটা আছে এটাকে ডিস্ট্রিবিউশন ফেজ বলে, আর যে ইয়েলো ফেজটা দেখছেন ওটাকে বলা হয় যে অ্যাকুমুলেশন ফেজ। আপনি টাকাটা অ্যাকুমুলেট করছেন, তারপরে কর্পাস তৈরি হবে, তারপরে ডিস্ট্রিবিউশন। এটা প্রীতম বাবু, আপনার বোধহয় মনে হচ্ছে আমার স্ক্রিন ফ্রিজ করে গেছে। হ্যাঁ, স্ক্রিনটা ফ্রিজ করে গেছে। আমি পুরো স্ক্রিনটাই শেয়ার করে দিচ্ছি, এত অসুবিধা না। দেখুন, এবার ঠিক আছে? এবার ঠিক আছে? এবার দেখা যাচ্ছে? আপলোড হচ্ছে, এখনো আছে। হ্যাঁ, এসছে। এটা পিপিটি এসছে। হ্যাঁ, পিপিটিটা এসছে। তো এটাই বক্তব্য, যে অ্যাকুমুলেশন ফেজ থাকে, ডিস্ট্রিবিউশন ফেজ থাকে। আমরা এখানে অ্যানুইটিতে ফার্স্টে ধরবো, ধরুন আপনি সিদ্ধান্তটা নিচ্ছেন 30 বছর বয়স, 40 বছর বয়স, 45 বছর বয়স, যে কোনো বয়সেই হোক, এখানে আপনার একটা মাসকাবারি খরচা আছে। আমরা দুবার রিটায়ার করি, একবার কর্মজীবন থেকে আর একবার পৃথিবীর থেকে। তো যখন কর্মজীবন থেকে রিটায়ার করছি, তখন ইনফ্লেশন অ্যাডজাস্টেড কস্ট কি আসছে আমার বর্তমান, সেটা আমাকে বার করতে হবে, যেটা আমি বেসিক্যালি সিরিজ অফ লামসাম কম্পাউন্ডিং হিসেবে দেখতে পারেন। তো সেই হিসেবে আমরা ক্যালকুলেট করে দেখতে পারি। এবার ওই টাকাটা থেকে আমরা মাসে মাসে টাকা বার করছি, যে টাকাটা আমরা তুলছি সেটাও কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্টেড, প্রত্যেক বছর আমার টাকা বাড়াতে হবে, নইলে হবে না। তো আমরা ক্যালকুলেশনটা একটা ছোট্ট করে নিই, কারণ অলরেডি আছে। আমি শুধু একবার আপনাকে স্ক্রিনটা শেয়ার করে দিই, এটা লাস্টের দিকে এটা করে নিই। দেখুন, এখানে যেটা আছে, যদি আমি 35,000 টাকা করে মাসে মাসে দিই, 35,000 মাসে না, সরি, আপনি ধরুন 35,000 বা 50,000 টাকাই ধরুন, 50,000 টাকা মাসকাবারি খরচা হচ্ছে। আপনার ইয়ারলি এক্সপেন্স হচ্ছে 6 লাখ টাকা। 50,000 করলে ইয়ারলি 6 লাখ টাকা। ইনফ্লেশন 7% হচ্ছে। রিটায়ারমেন্ট করছেন, আমি ধরে নিলাম 20 বছর বাদে আপনি রিটায়ার করছেন। 20 বছর বাদে যদি রিটায়ার করেন, ইয়ারলি এক্সপেন্স পোস্ট ইনফ্লেশন
আফটার এক্স ইয়ার্স মানে 20 বছর বাদে 6 লাখ টাকার লাইফস্টাইলটা হয়ে যাবে 23 লাখ টাকা। মাসকাবারি খরচা হয়ে যাবে 1,93,000, 1,95,94 মতো, যেটা 50,000 টাকা ছিল। তো এই রেটে আমার প্রথম ব্যাপারটা 50,000 টাকার লাইফস্টাইলটা 7% রেটে যদি ইনফ্লেশন হয় 20 বছর বাদে হয়ে যাবে 1,93,000 টাকা। আমি বছরের অ্যামাউন্টটাও দিয়েছি, 50,000 টাকা মানে 6 লাখ, বছরের আপনার যেটা 6 লাখ টাকার লাইফস্টাইল ছিল সেটা 23 লাখ টাকা হয়ে যাবে। এবার এই যে অ্যামাউন্ট 23 লাখ টাকাটা হলো, ঠিক আছে, এই যে অ্যামাউন্টটা মান্থলি এক্সপেন্স, এই মান্থলি এক্সপেন্সটা আপনি এখানে বসিয়ে দিন। আমরা ইকুয়াল টু করেও ডাইরেক্ট এর থেকেও টেনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যখন আপনি এটা টানবেন এদিকে, এবং এক সেকেন্ড, যখন আপনি টেনে নিচ্ছেন 1 লাখ, দেখুন ইয়ারলি এক্সপেন্স কত হয়ে যাচ্ছে, 12 দিয়ে করলে 23,21,000 টাকা। এগুলো সব কিন্তু বলছি, আপনি ভাবেন এত টাকা কি করে হচ্ছে বছরে, কারণ 40 বছর বাদে আমি হিসেব করছি, ঠিক আছে। আপনি রিটায়ার করার সময় ব্যাপারটা হয়ে গেল 1,93,000, তারপর আরো 20 বছর বেঁচে আছে আমি ধরে নিচ্ছি, লাইফ এক্সপেক্টেন্সি 20 বছর ধরলাম। ফিগার আপনি চেঞ্জ করে নিতে পারেন, ফিগার নিয়ে আমি কিছু বলছি না। কিরকম ক্যালকুলেশনটা হয়, 23 লাখ টাকা হলো, তার পরের বছর আবার 6% বাড়ছে, আমি ইনফ্লেশন 6% ধরেছি, এই 24 লাখ হলো, 26 লাখ হলো, এই করতে করতে 20 বছর বাদে এটা প্রায় 70 লাখ হয়ে গেল। মানে দিস ইজ দ্য লাস্ট ইয়ার আমরা পৃথিবী থেকে রিটায়ার করার আগে লাইফস্টাইল আমাদের 70 লাখ টাকা বছরে লাগছে। তো এটা নেট প্রেজেন্ট ভ্যালু আমরা যদি ক্যালকুলেট করি, নেট প্রেজেন্ট ভ্যালু, এইগুলোর সিরিজ অফ ক্যাশ ফ্লো যেটা করেছি তার প্রেজেন্ট ভ্যালু বলো, যেটা রেগুলার ক্যাশ ফ্লো ডিসকাউন্টিং এর গল্প, 4টে জিনিস যেটা বলেছিলাম। ডিসকাউন্টিং করলে আপনার লামসাম টাকা লাগবে 2,58,000, 2,58,00,000, 2.6 করোড় ধরুন, 2.6 করোড় হচ্ছে অ্যানুইটি আপনার, মানে কর্পাস লাগবে। এই কর্পাস থেকে আপনি মাসকাবারি টাকা বার করবেন, অ্যাপ্রক্সিমেটলি বছরে আসছে 23 লাখ মতো, 1,93,000 টাকা করে মাসে মাসে, কিন্তু এটা 6% করে প্রত্যেক বছর আপনি বাড়াতে পারবেন। তাহলে এই টাকাটা আপনি পাবেন, এই টাকাটা মানে বেসিক্যালি দিয়ে আপনার লাইফটা চলে যাবে। এবার আপনি 30 বছর করেন বাড়বে, তবে অ্যাপ্রক্সিমেটলি 2,60,00,000 টাকা জমাতে গেলে প্রতি মাসে কত এসআইপি করতে হবে? 2,60,00,000 টাকা জমাতে গেলে যদি 20 বছর সময় থাকে, তাহলে আবার এসআইপি শীটে চলে আসবেন, এসআইপি শীটে গিয়ে করবেন, এখানে তো আছেই 2,60,00,000 এক্সপেক্টেড ফান্ড ভ্যালু লিখে দিন, 260 কত হলো, 2 কোটি হলো, 2,60,00,000 হয়ে গেছে। 2,60,00,000 জন্য আপনি এখানে 0 রাখে, এখানে লামসাম কিছু দিচ্ছি না, 20 বছর সময় আছে, 20 করে দিন। আর আমি ধরলাম মিউচুয়াল ফান্ড থেকে আপনি একটু কনজারভেটিভ 15% মতো রিটার্ন পাচ্ছেন, 20,000 টাকা এসআইপি দরকার। 20,000 টাকা করে দিই, তাহলে আমার রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে। প্রতি মাসে যদি আমি 8,000 টাকা করে দিই, তাহলে আমার বাচ্চার পড়াশোনা হয়ে যাচ্ছে, রাইট? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। কিন্তু এখানে আমি এটাই বলবো যে মিউচুয়াল ফান্ডটাকে ফোলিও হিসেবে দেখা যেতে পারে। যদি এই টাকা না থাকে, যে দিদি প্রশ্ন করেছিলেন, যেটা আপনি বলছিলেন ইউ আর ইন আ সুইট স্পট, আপনার হাতে সময় আছে, সেখানে আপনি আপাতত প্ল্যানিং করার আগে একটা সুন্দর কথা বলেছেন যে কোনো রকমের ফোলিও ক্রিয়েট করে জমানো শুরু করুন। তো মিউচুয়াল ফান্ড খুব ফ্লেক্সিবল টুল, আপনি ফোলিও ক্রিয়েট করে ফার্স্টে জমানো শুরু করুন, তারপরে যেটা শর্টফল হচ্ছে টাইম টু টাইম আমরা বর্তমান থেকে প্রেজেন্টটাকে প্রিজার্ভ করে ফিউচারে ট্রান্সফার করে দেবো, একটু টাকা খরচা বেশি, টাকা বাঁচাবো বেশি, এবং সে ফোলিও দিয়ে আমাদের কর্পাস হয়ে যাবে। মিউচুয়াল ফান্ড ফ্লেক্সিবল, যদি এসআইপি তে অ্যামাউন্টটা নাও আসে, শর্টফল থাকে, পরবর্তীকালে টপ আপ করে দেবেন, লামসাম করে দেবেন, অসুবিধা নেই। তো আজকে আমরা অ্যানুইটির গল্প শেষ করলাম। তো এইসব ক্যালকুলেটার্স গুলো আপনাদের কাছে চলে যাবে, আপনারা ইউজ করতে পারবেন। যদি কিছু ডাউটস থাকে বলবেন, যদি আর কারোর কিছু কোয়েরি থাকে বলুন। মেলে আসবে? হ্যাঁ, ওটা বিদ্যাস্তু পাঠিয়ে দেবে আপনাদের। হ্যাঁ, শুভঙ্কর বাবু, ইউ ক্যান গো হেড। আচ্ছা, না রাখি স্যার, আপনার একটা প্রশ্ন ছিল, আপনি একটু বেরিয়েছিলেন, এক সেকেন্ড। এই এনআরআই ট্যাক্সেশনের ব্যাপারে উনি জানতে চাইছিলেন একজন, যে ডোমেস্টিক আর এনআরআই দের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে না, মানে শুধু টিডিএস এর ব্যাপারটাই আছে ট্যাক্সেশন এনআরআই দের? না, সবার ফ্ল্যাট ট্যাক্স একই রকম। যারা রেসিডেন্টরা আছে তারা বছরের শেষে গিয়ে ট্যাক্স ফাইল করার সময় দেবে বা অ্যাডভান্স ট্যাক্স হিসাবে দেবে, আর যারা এনআরআই আছে তাদেরকে টিডিএস ডিডাক্ট করে নেবে। বাকি ট্যাক্সের রেট এন্ড অল আর সেম ফর বোথ ডোমেস্টিক এন্ড শুধু টিডিএস এর ব্যাপার আছে, রাইট? হ্যাঁ, বলুন স্যার, প্রশ্ন বলুন। স্যার, অ্যাকচুয়ালি স্যার আমার পারপাস অফ ইনভেস্টমেন্ট একটু ডিফারেন্ট। আমি এই 2 বছর হলো কলেজ পাস করার পর নিজে একটি বিজনেস চালু করেছি। তো আমি চাই যে আগামী 10 বছর বাদে আরো কিছু বেশি ইনভেস্টমেন্ট নিয়ে আরো বড় কিছু ব্যবসায় নামতে।
সো এক্ষেত্রে আমি পার ইয়ার বিজনেস গ্রোথ পাচ্ছি অ্যাটলিস্ট 30%। গত বছরের তুলনায় এই বছরের টার্নওভার বা গত বছরের প্রফিটের তুলনায় বছরের প্রফিট। আমার ইনভেস্টমেন্ট প্ল্যান এই ধরনের ক্ষেত্রে কি রকম হওয়া উচিত যাতে আমার ওই টার্গেট মিনিমাইজেশনটা হয় আর কি, যত তাড়াতাড়ি সম্ভব আমি টার্গেটে পৌঁছতে পারি, সেটা কিভাবে সম্ভব প্ল্যানিংটা? আপনি এখানে কত টাকা জমাতে চাইছেন সে ব্যাপারগুলো তো আমাদের ফিগারগুলো দিতে হবে। যদি 30% রেটে আপনি গ্রো করেন, যদি 30% রেটে আপনি গ্রো করেন, দ্যাট ইজ ফেনোমেনাল। আপনার বিজনেসের টার্নওভার থেকে তবে না প্রফিট রেটও কি 30% এ গ্রো করছে কিনা? হ্যাঁ, প্রফিট রেট প্রায় অলমোস্ট সেম গ্রো করছে স্যার। আমার ধরুন আমার 1 crore কাছাকাছি দরকার আগামী নেক্সট 10 বছরের মধ্যে। তো কিভাবে করলে আমি প্রেজেন্ট ডে থেকে কিভাবে কতটা কি বাড়াতে চাইলে এবং কিভাবে ফান্ড চুজ করলে, কোন ফান্ড কখন চুজ করা উচিত, কোন ফান্ড কখন চুজ করা উচিত নয়, এবং কোন ফান্ডে কিভাবে টাকা ইনভেস্ট করলে আমি আলটিমেট এই গোলটা পাবো। আপনি কত টাকা বলছেন, কত বছরে কত টাকা এই ক্যালকুলেটরের মধ্যে দিয়ে দেবেন, পেয়ে যাবেন। যদি 1 কোটি হয়, কত বছরের মধ্যে 1 কোটি চাইছেন? না এটা দেখুন 1 মিনিট পিতাম্বর, উনি অনেক সাবজেক্টিভ কোশ্চেন করেছেন। রবিদা তুমি আবার ভয়েস লো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে পিতাম্বর, ইউ গো হেড। স্যার অ্যাকচুয়ালি ক্যালকুলেটর দিয়ে আমি আমার প্রশ্নটার উত্তর চাইছি না, আমি চাইছি আমার প্ল্যান কিভাবে করা উচিত। যেমন ধরুন আমি যদি আমার কি প্রতি বছর 30% করে ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত মিউচুয়াল ফান্ডে, তাহলে কি আমি তাড়াতাড়ি পাবো, বা কিভাবে করা উচিত এটা? আপনারা মানে ট্রেন্ড অ্যাডভাইজার, সেই জন্য আপনাদের কাছ থেকে এই ব্যাপারটা জানতে চাইছি। রাকেশ স্যার আপনি নেবেন? দেখুন 30% রেটে যদি আপনি গ্রো করেন, আপনি বলছেন আপনার ব্যবসায় 30 টাকা পাচ্ছেন, তাহলে তো আপনার মিউচুয়াল ফান্ডে সেরকম যদি কনফিডেন্স যদি আপনার থাকে যে আপনার ব্যবসাতে 30 টাকা করে টাকা গ্রো করতে পারছি, তাহলে তো সেই হিসেবে মিউচুয়াল ফান্ডে একটা নমিনাল অ্যালোকেশন আপনি করতে পারেন। মিউচুয়াল ফান্ডে আপনাকে ঢুকতে হবে স্মল ক্যাপ স্পেসে, যেখানে হাই রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন। আমি জানতে চাইছিলাম আপনাদের থেকে যে আমার কি মিউচুয়াল ফান্ড বেনিফিশিয়াস হবে, নাকি অন্য কোনো ভাবে বিজনেসে আমার এই জিনিসটা ইনভেস্ট করা বেনিফিশিয়াস হবে? মিউচুয়াল ফান্ড কোনটা কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, মার্কেটের রিস্ক ফ্যাক্টর বা এই ধরনের জিনিসগুলো, এগুলো একটু সেগুলো আমরা মিউচুয়াল ফান্ডে যখন ডিসকাশন করব, মিউচুয়াল ফান্ডের সেশন আছে তখন ডিসকাশন করব, তখন বলে দেবো। কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে দাদা নিজের বিজনেসও যে প্রত্যেক বছর আমরা 30% গ্রোথ হবে আগামী 4-5 বছর, সেটা তো বলা যায় না। হ্যাঁ, এটা বলা যায় না, এখানে আমি পয়েন্ট ভাবছি। সুতরাং দুটো, আপনার যেটা মনে হয় মিউচুয়াল ফান্ডে আপনার বিজনেসটা আগামী 20 বছরে কিরকম গ্রোথ দিয়েছে বার করুন। আপনি ব্যবসাটা হয়তো 5 বছর করছেন, কিন্তু 20 বছর ধরে কিরকম বিজনেসে গ্রোথ আসতে পারতো একটা ক্যালকুলেট করুন। মিউচুয়াল ফান্ডে অ্যাভারেজ 15-16% পেয়ে যাবেন। আচ্ছা একটু মিউট করে দেবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ওনার প্রশ্ন ছিল যে 30% এটা ওনার বিজনেস গ্রো করছে, উনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, তাই জন্য বলছি। না ছোট যখন বিজনেস থাকে না, ধরুন আমার ছেলে, খুব আওয়াজ আসছে, একটু মিউট করে দেবেন কাইন্ডলি, ধরুন আমার ছেলে 2015 সালে জন্ম হয়েছে। 2015 সালে যখন জন্ম হয়েছে তখন ওয়েট ছিল 3 কেজি 300, আর এখন ওয়েট হচ্ছে 36 কেজি। বিগত 5 বছরে, মানে সরি কত, 2015 থেকে 2024, এই 9 বছর বয়সে ও গ্রো করেছে অলমোস্ট 10x 11x। তো আমরা যখন ছোট থাকি না, তখন আমরা খুব হায়ার রেটে গ্রো করি। দিস ইজ নর্মাল। দ্যাট ইজ ওয়াই স্মল ক্যাপ গিভস বেটার রিটার্ন দ্যান দ্যাট অফ মিড ক্যাপ, অ্যান্ড মিড ক্যাপ গিভস বেটার রিটার্ন দ্যান দ্যাট অফ লার্জ ক্যাপ। তো আমার যদি স্মল ক্যাপ ফান্ড যদি 20-25% গ্রো করতে পারে, মাইক্রো ক্যাপ ফান্ড যদি 40% গ্রো করে, ওনার লেভেলে ছোট বিজনেসম্যানদের বছরে 100% গ্রো করা উচিত। কিন্তু যদি 100% গ্রো করতেও থাকে, 100% যদি আপনি গ্রো করেনও, কি হয় অনেক সময় না সার্টেনিটি থাকে না বিজনেসে। এর জন্য আপনার একটা ফান্ড অবশ্যই বিজনেসের প্রফিট থেকে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত ফর ইউর সিকিউরিটি। বিকজ আপনি নিজেই জানেন না যে আপনার বিজনেস একটা সার্টেন লেভেলের পরে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, রাইট? ওখানে কোনো সার্টেনিটি থাকে না। তো পিরিয়ডিক ইনভেস্টমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, 1 নম্বর। এবং ওই স্টেপ আপ এসআইপি যেটা আমরা বললাম, যে প্রতি বছরে যখন আপনার ইনকাম বাড়ছে, প্রতি বছরে যদি 30% ইনকাম বাড়ে, তো প্রতি বছরে এসআইপির অ্যামাউন্টটাও আপনি 30% করে বাড়িয়ে দিন, আপনি আপনার যা গোল আছে সেখানে আরো তাড়াতাড়ি পৌঁছে যাবেন। আচ্ছা, এবার আমি এনাক্ষী ম্যাডামের থেকে একটু কোয়েশ্চেন নেবো, উনি অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে রেখেছেন। হ্যাঁ স্যার, আমার দুটো কোশ্চেন আছে। এক হচ্ছে আপনি যেটা বললেন যে 72 বাই ইন্টারেস্ট রেট, এটার মধ্যে তো ইনফ্লেশনটা বাদ দেওয়া নেই, তাই তো? না এটার মধ্যে ইনফ্লেশন ধরা আছে, মানে ইনফ্লেশন অ্যাডজাস্ট করা নেই ম্যাডাম।
এটা হচ্ছে একদম র ফর্ম বললাম, যে ধরুন আপনাকে ব্যাংক বলছে আমি 6% দেবো, আপনি টুক করে হিসেব করে নিলেন যে তাহলে আমার 12 বছর লাগবে টাকাটা ডবল হতে, 72/6। আমি মিউচুয়াল ফান্ডে বললাম যে ব্যাপারটা অরিজিনালি তো ব্যাপারটা তা হবে না, ইনফ্লেশনটা তো বাড়ছে। ঠিক, আপনাকে ইনফ্লেশনটাকে ওই যে 6% যেটা বলছে তার থেকে তো আপনাকে 6% এমনিতেই বাদ দিয়ে দিতে হবে। ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ধরুন আপনি যদি করেন, আপনার যে কোনো সময় যে টাকাটা লাগতে পারে শুধুমাত্র সেই টাকাটাই ব্যাংকের ফিক্সড ডিপোজিটে রাখুন, বাকি টাকা একটুখানি বেটার ভাবে এফিশিয়েন্ট জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট করা শুরু করুন। ওভারঅল দিস উইল বি মাই সাজেশন টু দ্য এন্টায়ার গ্রুপ। ওকে, আরেকটা কোশ্চেন হলো, যেটা এফডি আর পিভি হচ্ছে, মানে এটা ওই যখন ফর্মুলাটা আমরা পুট করছি তখন কি ওখানে কোনটা প্লাস কোনটা মাইনাস কি ফর্মুলাতে আসছে, না ওটা আমাদের পুট করতে হবে? ম্যাডাম এই ব্যাপারটা একটু বলে দিই, সাইনের কনভেনশন নিয়ে ঘাবড়াবেন না। যদি প্রেজেন্ট ভ্যালুকে বলেন মাইনাস, ফিউচার ভ্যালুকে প্লাস বলবেন, আপনার সেটা নিয়ে কোনো টেনশন নেই। আপনাকে শুধু মাথায় রাখতে হবে পিভি আর এফভি সাইনটাকে চেঞ্জ করতে হবে, এটা শুধু মাথায় রাখবেন। একটাকে প্লাস বললে একটাকে মাইনাস হবে, মাইনাসকে বলে প্লাস হবে, অসুবিধা কিচ্ছু নেই, আনসার আপনার সেমই আসবে। কিন্তু দুটোকে যদি আপনি এক সাইন করে দেন তখন এক্সেল ঘাবড়ে যায়, সেটা খেয়াল রাখবেন। আর এটা না প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ক্যালকুলেশনে কোনো সমস্যা নেই, একমাত্র রেট যেখানে পিভি আর এফভি একসাথে ফর্মুলায় ঢুকবে সেখানে সমস্যা। কোথায় ঢুকবে? রেট ক্যালকুলেশন করার সময় সমস্যা হবে। কেন পিভি যখন ক্যালকুলেট করছেন আপনাকে শুধু ফিউচার ভ্যালু দিতে হবে, যখন ফিউচার ভ্যালু ক্যালকুলেট করছেন আপনাকে প্রেজেন্ট ভ্যালু দিতে হবে, তো এখানে কোনো প্রবলেম হবে না। অন্য জিনিসগুলো যখন বার করছেন, যে ধরুন কত করে আমাকে নাম্বার অফ পিরিয়ডস লাগছে, রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেট করছি, তখন যদি সাইনটা না দেন তখন গন্ডগোল হবে, এটা খেয়াল রাখবেন। আপনার সেই মাইনাস যে কোনো একটাকে প্লাস ধরলেই হবে, তাই তো? একদম, একটাকে প্লাস একটাকে মাইনাস, তাহলেই হবে। ভালো লাগছে যে আপনি ব্যাপারটা ভেতরে ঢুকেছেন, কেন আমার খুব ইচ্ছে লাগবে, আপনারা তো কাজকর্ম করছেন। এবার অনেকেরই প্রশ্ন থাকবে ক্যাশ ফ্লো চেঞ্জ করার জন্য আমি 10 বছর এসআইপি করলাম, 5 বছর কিছু করলাম না, তারপরে আমি টাকা বার করছি, মাসে মাসে এত টাকা তুললাম, তাহলে সেখান থেকে 10 বছর বাদে আমার কত টাকা পড়ে থাকবে। তখন কিন্তু এই চারটে জিনিস আপনাকে একটু ক্যালকুলেটরের ভেতরে ভেতরে ঢুকতে হবে। এটাকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংও বলতে পারেন, এটাকে ছোটখাটো ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংও বলতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম। গৌতম বাবু আপনার কিছু হাত তুলেছিলেন, আপনি ম্যাডাম আর কিছু প্রশ্ন আছে আপনার? গৌতম বাবু আপনার প্রশ্ন ছিল, হ্যান্ড রেজ করেছেন, বলুন। হ্যাঁ বলছি, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ পরিষ্কার, বলুন দাদা। আচ্ছা, বলছি এই যে আজকে আমি 15%, 17% এই ধরনের রেট গুলো নিয়ে ক্যালকুলেশন করছি, তো এবার মিউচুয়াল ফান্ড আমরা সবাই করব, দেখা যাবে সবাই দৌড়াচ্ছে, কারণ অনেকেই এখন করা শুরু করেছেন। আজ থেকে 10-15 বছর পরেও কি মিউচুয়াল ফান্ডের এই ট্রেন্ড, এই রেট, এই জিনিসগুলোই থাকবে? আমার জিজ্ঞাসা করার কারণ, আজ থেকে 15 বছর আগে পাশের বাড়ির কাকা এলআইসি করাতে নিয়ে এসেছিল, এখন থেকে এত জমা, 15 বছর পর 3 গুণ 4 গুণের হিসাব দিয়েছিল, যখন দেখা যাচ্ছে ফেরত পেলাম হয়তো হাফ গুণ। তো মিউচুয়াল ফান্ডেরও কি মানে সেই অ্যানালিসিস তো আপনারা করেন, সেই মিউচুয়াল ফান্ডেরও কি সেই গ্রোথ আছে? কারণ সেই সময় কি অত ফান্ড থাকবে? মানে সবাই মিলে যদি এখন আমরা মিউচুয়াল ফান্ড করি, এই 15%, 17%। এটা না ভালো প্রশ্ন করেছেন, এটা আমি একটু বলে দিয়ে তারপরে রাকেশ স্যারকে দিচ্ছি। মিউচুয়াল ফান্ডে হচ্ছে ডেরিভেটিভ, মিউচুয়াল ফান্ড হচ্ছে দই, দুধটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি যদি সাপোর্ট করে আপনার এই রেটে গ্রোথ আসবে, অর্থনীতি সাপোর্ট করার সম্ভাবনা প্রচুর। আগামী 10 বছরে কোনো হেডউইন্ডস, মেজর হেডউইন্ডস কি মানে স্ট্রাকচারাল স্টোরি, লং টার্ম পিকচারটা খুব ইনট্যাক্টই আছে। শর্ট টার্ম কিছু কিছু অ্যাভারেশনস আসতে পারে, সেটা যেমন নিজাক বাজারে রিয়াকশনস হয় সেরকম আসতে পারে, সেটা জিএসটি, ডিমনিটাইজেশন, সেরকম কিছু কিছু ছোটখাটো জিনিস আসতে পারে, বা কোভিড না আসলেও ওরকম টাইপের কিছু থ্রেট আসতে পারে। কিন্তু এরকম কারেকশনস যদি আসে আপনারা আরো ইনভেস্ট করবেন, সেগুলো অপরচুনিটি। হাইন্ডসাইটে গিয়ে দেখি কোভিড একটা ভেরি গুড অপরচুনিটি, তো সেই হিসেবেই বলবো। তো এখানে একটা কথা বলি, আপনার রিলেটিভ যিনি এলআইসি আপনাকে করিয়েছিলেন, আমার মনে হয় ট্রেডিশনাল প্ল্যান উনি দিয়েছিলেন। এবার ট্রেডিশনাল প্ল্যান যদি দিয়ে থাকেন তখন কিন্তু উইথ রিজনেবল অ্যামাউন্ট অফ প্রেডিকশন উনি বলতে পারতেন এই টাকাই পাবেন। ইউলিপ যদি করতে হয়, ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান, তাহলে হয়তো 3 গুণ 4 গুণ এক্স্যাক্টলি কত পার্সেন্টেজ ক্যালকুলেশন সেটা এই সেশনের পর আপনি ক্যালকুলেট করতে পারবেন। কেন রাকেশ স্যার যেটা বলে দিয়েছেন রুল অফ 72 দিয়ে বলে, কিন্তু আগে যখন 3 গুণ 4 গুণ বলতো এক্স্যাক্টলি ক্যাগার রিটার্নটা কত এসেছিল সেটা হয়তো আপনি ক্যালকুলেট করতে পারছেন না। তো নেট গল্প এটাই। আমরা মনে করি আগামী 10 বছরে বিশাল যে হেডউইন্ড সেটা নয়, সামান্য কিছু হয়তো, কেন ইন্ডিয়ান ইকুইটি মার্কেটটাকে বলা হয় স্টক পিকার্স প্যারাডাইস। ওভারঅল অ্যাভারেজ মার্কেটে স্পিড কমতে পারে, কিন্তু দেয়ার উড বি পকেটস অফ অপরচুনিটি যেখানে একটা ভালো সিগনিফিকেন্ট রিটার্ন হতেই থাকবে। সেটাই ফান্ড ম্যানেজারের কাজ, সে পকেটস অফ অপরচুনিটিটা বাড়বে। রাকেশ স্যার যদি কিছু অ্যাড করতে হয় করুন।
না না ঠিক আছে, আমরা এইগুলো তো খুব জেনারিক কোয়েশ্চেন, এগুলো আমরা একদম ক্লাসের শেষের দিকে করব। আজকে আমরা এরকম কোয়েশ্চেন চাইছি যে আজকে যেগুলো ডিসকাশন হলো তার উপরে কোয়েশ্চেন যদি কিছু থাকে বলুন, না হলে পরে আমরা এবার ক্লাসটা এন্ড করব। ইটস অলমোস্ট অ্যারাউন্ড টু বি অ্যাবাউট 2 আওয়ার্স। এনএসসি ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, একটা জিনিস যে ধরুন আমাকে কেউ বললো যে আপনি 15% রিটার্ন পাবেন, 5 বছরের জন্য টাকা রাখবেন। আচ্ছা, এবার এখান থেকে কি এই যে 15%, এখান থেকে রাফলি আমি 6% বাদ দিয়ে দিতে পারি, দিয়ে কি আমি করতে পারি? তাহলে ক্যালকুলেশনটা একই আসবে, তাই তো? হ্যাঁ, 15 থেকে 6 বাদ দিয়ে দেবেন, 9% রেটে আপনি ক্যালকুলেট করলে মানে ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্নটা পাবেন। কিন্তু 5 বছরে যদি কেউ 15 বলে থাকে, মেন্টালি প্রস্তুত থাকবেন প্রথম 1-2 বছর হয়তো হিসেবটা মিলল না, সেটা খেয়াল রাখবেন। কারণ নন লিনিয়ার রিটার্ন দেয়, ফার্স্ট ইয়ারে হয়তো সুপার নর্মাল রিটার্ন আসতে পারে কিংবা অ্যাবনর্মাল রিটার্ন আসতে পারে। ইকুইটি মার্কেটের ইনভেস্টমেন্টটা রিটার্নটা নর্মালাইজ হতে শুরু করে 3-4 বছর বাদে, সেটা খেয়াল রাখবেন। আর সেকেন্ডলি হচ্ছে এক্স্যাক্টলি 5 বছরে গিয়ে আপনার রিটার্ন 12%ও দাঁড়াতে পারে, আবার 18%ও মানে 17%ও হতে পারে। ডিপেন্ডস অন দ্য মার্কেট। তো আপনি ওরকম ভাবে কোনো ক্লোজ এন্ডেড টাইম ধরে চলবেন না। আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে থাকেন, আপনার কাছে যদি রিজনেবল পিরিয়ড অফ টাইম থাকে, ধরুন আমার মেয়ের বিয়ে আছে লেটস সে নেক্সট টু নেক্সট ইয়ার ফর এক্সাম্পল, বা নেক্সট ইয়ারে আমার মেয়ের বিয়ে আছে, তো আমি দেখবো এখন মার্কেট অলরেডি হাইতে আছে, আমি আজকেই আমার টাকা তুলে নিয়ে নেবো। আমি এই সময় থেকে টাকা তুলে নিয়ে ব্যাংকের ফিক্সড ডিপোজিটে পুট করে দেবো, বিকজ আমার পরের বছর আমি জানি না যে মার্কেট সে সময় কি লেভেলে থাকবে। তো এই ধরনের যে রিস্ক অ্যাডজাস্টমেন্ট গুলো, সেগুলো আপনাকে নিজের কমন সেন্স থেকে করতে হবে বা আপনাকে অ্যাডভাইজারের সাহায্য নিতে হবে। আর স্যার আমরা আজকে সিএজিআরটা তো শিখিনি, তাই তো? ম্যাডাম সিএজিআর আমরা কোরকে রেটটা যেটা শিখেছেন ওটাই সিএজিআর রেট। এই যে রেট দেখলাম আমরা এক্সেলে করে দেখালাম, আপনি আরএটি ফাংশনটা ইকুয়াল টু রেট করে দিলে ওটাই সিএজিআর, ওটাই শিখেছি। ওই যে ফুচকার ক্যালকুলেশনটা করলাম না? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, ওকে। আপনি ওই ফাংশনগুলো মনে রাখবেন, ইকুয়াল টু রেট দিয়ে ছোট ছোট করে প্র্যাকটিস করুন। আর আমার এক্সেলে এক্সাম্পলস বলে যে ফাইলটা আছে, এক্সাম শিটটা আছে, ওয়ার্কশিটটা, ওটা দেখবেন, ওখানে পাবেন। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আমরা কি ওই আপনার এক্সেলটা নিয়ে বিভিন্ন কেসগুলোকে দেখবো, তাই তো, প্র্যাকটিসের সময়? হ্যাঁ, তবে আমি যেটা রাকেশ স্যারের সাথে আমিও একমত, আপনারা না এই হারিয়ে যাবেন না একটা ব্যাপারে যে এক্সেল কি করতে পারে, ক্যালকুলেটর দিয়ে আমি আর কি করতে পারি। আপনি আপনার রিকোয়ারমেন্টটা নিয়ে আসুন, তারপরে দেখুন এক্সেল থেকে কি কি পাচ্ছেন। আপনি এক্সেল কি করতে পারেন তার কোনো শেষ নেই, এক্সেল বিশাল কিছু করে দেবে আপনাকে, টাইম ভ্যালু অফ মানি দিয়ে বিশাল বিশাল ক্যালকুলেশন করে দেওয়া যাবে, সেটা দরকার নেই। আপনার রিকোয়ারমেন্টটা দেখবেন, যেমন খুব প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো এসছে যে হায়ার এডুকেশন প্ল্যানিং ছেলের জন্য, বা আপনারা যে ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন আমি কত টাকা জমালে 2 কোটি টাকা পাবো, এই যে জিনিসগুলো এসছে সেগুলোর উপর বেসিসে ঢুকে ডিপ ডাইভ করুন। আপনার রিকোয়ারমেন্টটা হিসেবে আপনি খুঁজে নেবেন হোয়াটস ইন ইট ফর মি, WIIFM যেটা বলা হয়, সেটা করে দেখুন, আমার মনে হয় সেটাতে সুবিধা হবে। তারপরে আপনি ছোটখাটো, আমার তো সময় থাকবে, গ্রুপের মধ্যে ডিসকাস করবো। এনাক্ষী ম্যাডাম ঠিক আছে? আপনারা এক্সেল ফাইলটা কালকে সকালে পাবেন। ঠিক আছে? আমরা কিছু ক্যালকুলেশনস গুলো দিয়ে, কিছু প্রশ্ন এসেছে তো ওগুলো ফিট করে দিয়ে পাঠাবো, কালকে সকালে পেয়ে যাবেন। স্যার আমি একটা কোশ্চেন করছি, হয়তো মানে ভীষণই কি বলবো বোকা বোকা হয়তো কোশ্চেনটা। একটা আপনারা হিসাব দেখছেন যে মানে আমাদের ডেইলি এক্সপেন্স অন অ্যান অ্যাভারেজ যদি আমি 50,000 এখন রাখি, সেম মানে ওইটা স্টেটটা ধরে রাখতে গেলে অ্যারাউন্ড 20K পার মান্থ আমাকে নেক্সট 20 ইয়ার্স ইনভেস্ট করতে হবে টু সার্ভাইভ ফর অ্যানাদার 20 ইয়ার্স, রাইট? মানে আপনি আরেকবার একটু বলুন, আরেকবার একটু বলুন। না আমি বুঝে গেছি, উনি ঠিকঠাক বুঝেছেন, একদম ঠিকঠাক বুঝেছেন আপনি, একদমই ঠিক। আমার একটাই প্রশ্ন, তাহলে ধরুন আমি 20 বছর বাদে রিটায়ার করলাম, তো রিটায়ারমেন্টের পরের মান্থ থেকেই তো আমার মাসিক খরচের টাকা লাগবে, তো স্যার সেটা কি আমি রিটার্নটাকে আমি মান্থলি? না এই যে 20,000 টাকা যেটা বললাম না ম্যাডাম, এই 20,000 টাকা আপনি আগামী 20 বছর পর্যন্ত দেবেন, ওটা একটা স্পেসিফিক এক্সাম্পল ছিল, একটা জেনারেল এক্সাম্পল। ফার্স্ট অফ অল ওটা আপনার এক্সাম্পল নয়, আপনার এক্সাম্পল নিয়ে আমরা পরে পার্সোনালি আলোচনা করব যদি দরকার হয়, যে আপনার ক্ষেত্রে কত টাকা করে করতে হবে সেটা আমরা করে নেব। বাট ইন জেনারেল আমরা যে মডেলটা করেছি সেখানে আমরা এটা অ্যাজিউম করেছি যে আপনি যতদিন চাকরিতে আছেন, অ্যাজিউমিং ইট ইজ 20 ইয়ার্স, আপনি 20 বছর ধরে ইনভেস্ট করবেন, এবং তারপরে প্রতি মাসে আপনি 1,93,000 টাকা করে ইনভেস্ট মানে তুলবেন, এবং প্রতি বছর সেটা 6% করে বাড়তে থাকবে, এটা আমরা অ্যাজিউম করেছিলাম। ঠিক আছে? ওকে, আপনার ক্ষেত্রে সেপারেটলি বসে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে হবে ম্যাডাম। ওই যে স্যার প্রীতম স্যার একটা জিনিস বলেছেন প্রথমে শুরুতেই, যে উনি সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার। এটা না অ্যাকচুয়ালি ইউএস এর একটা বোর্ড কন্ডাক্ট করে, তো তারা তাদের
প্রোগ্রামের মধ্যে এটা শেখায় ইউএস এর সেই বোর্ডটি থেকে যে কিভাবে একটা মানুষের একটা হলিস্টিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা উচিত, কনসিডারিং বোথ রিটায়ারমেন্ট প্ল্যানিং, দেন এস্টেট প্ল্যানিং, ট্যাক্সেশন প্ল্যানিং এন্ড অল দোজ স্টাফ। ওগুলো হয়ে যাবে, সব আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে। আপনারা কি সিএপি ট্রেনিং দেন? না না, আরে আমি তো দাদা ব্যাংকে চাকরি করি, আমি কোথা থেকে সিএফপি ট্রেনিং দেবো? এটা তো আমার প্যাশন, ইকুইটি ইনভেস্টমেন্ট ইজ মাই প্যাশন। তার জন্য কোনো পয়সা দিচ্ছে না বিদ্যাস, তো এখনো রাত্র 11টার সময় বসে 10টার সময় বসে আপনার সাথে কথা বলছি। তবে স্যার আপনারা দুজনে খুব ভালো টিচার। থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক। আমরা শুকনো থ্যাঙ্কস জানাচ্ছি স্যার আপনাদের। ঠিক আছে, পরে একদিন মিষ্টি খাইয়ে দেবেন, তাহলেই হবে স্যার। থ্যাংক ইউ। ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি। আপনারা পোস্ট রিটায়ারমেন্ট অবশ্যই কিন্তু এটাকে নিয়ে পার্সু করবেন, মানে এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট রইল, অনেকে বেনিফিটেড হবে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আজকে যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা উইল এন্ড দ্য সেশন নাও। ওকে, থ্যাংক ইউ। প্রীতম দা, দুজনকে অনেক অনেক ধন্যবাদ এতটা ধৈর্য নিয়ে সবার কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য। ঠিক আছে, উইশ ইউ গুড নাইট অ্যান্ড গুড নাইট অল। আর সবাইকে রিকোয়েস্ট করছি আমরা গ্রুপে একটু রিভিউ নেব। ঠিক আছে, ইফ পসিবল আপনাদের অনেস্ট রিভিউটা দেবেন, হোয়াট এভার ইট মে বি। না, অ্যাবসলিউটলি আপনারা রিভিউ দেবেন, কেন কি এখনো আমাদের সবে আজকে 10% হয়েছে, 90% বাকি আছে। আমরা সেগুলো ইনকর্পোরেট করব। কোনোখানে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই জানাবেন। উই উইল ট্রাই টু ইমপ্রুভ আওয়ারসেলফ। থ্যাংক ইউ। স্যার আমার ওই একটা স্ট্রাকচার অনুযায়ী চললেই কোর্সটা ঠিকঠাক, মানে আপনাদেরও যে ডায়াগ্রামটা মাথায় আছে, একটা তো সিলেবাসের ডায়াগ্রাম আছে, মানে এই কোশ্চেন অ্যানসারের জন্য একদম একটা লাস্টের দিকে 15 মিনিট। স্যার আপনাকে আমি বলছি শুনুন, স্যার আপনি কোর্সের কন্টেন্টের দিকে যাবেন না। আপনি দেখবেন এই কোর্সটা করার পর আমি কি করে বেটার ইনভেস্টর হয়েছি, আপনি সেই দিকে যান, দেখবেন আরো ভালো করতে পারবেন আপনি। আর পার্সোনালি আমি আপনার সাথে কথা বলবো। আমি যেটা বলতে চাইছি সেটা আপনাদের যেরকম সিলেবাস আপনারা ড্র করেছেন সেই অনুযায়ী এখন কোশ্চেন সেশনের জন্য একটা পার্টিকুলার 30 মিনিট দিলে হয়, নাহলে মাঝখান থেকে আমরা কোশ্চেন করছি প্রফেশনাল কোশ্চেন কোন পরের সেশন থেকে উইল মেক ইট এ পয়েন্ট। পরের সেশন থেকে আমরা এটা করব, আমরা এটা করব এরকম ভাবে। কিন্তু আজকে সেশনটা কি বলুন তো, আমি যদি উইদাউট কোয়েশ্চেন অ্যান্সার যদি ডাইরেক্ট ওই 6টা ফাংশন দেখাতাম তারপরে করতাম না, অনেকেরই মাঝপথে খেই হারিয়ে যেত। তাই জন্য আজকে আমরা একটু ইন্টারাপ্ট ফ্রেন্ডলি হয়ে সেশনটা করেছি। তো পরবর্তীকালে আপনারা আসুন, এটা তো শুধু টুলস গুলো দেখাচ্ছি, মিউচুয়াল ফান্ড, আপনাদের ইকুইটি ইনভেস্টমেন্টস এরও কিছু টুলস দেখানো হবে, কি করে কর্পোরেট অ্যানিমেলকে কোম্পানিকে আপনি অ্যানালিসিস করবেন সেগুলো দেখানো হবে। আজকের ব্যাপারটা একটু ইন্টারাপ্ট ফ্রেন্ডলি হতে হয়েছে, নইলে কিন্তু এরকম প্রশ্ন পেতেন না। আমরা ভালো ভালো পথের মাঝখানে প্রশ্ন পেয়েছি। আপনার আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে পরের দিন থেকে আমাদের যে ক্লাসেস গুলো হবে, ক্লাসগুলোকে উইল ট্রাই টু রেস্ট্রিক্ট উইদিন 1 আওয়ার। কেন কি সবারই কাজ থাকে, দেখুন আমাদের যারা জয়েন করেছিল তাদের মধ্যে অনেকেই বেরিয়ে গেছে। আর মানে একটা রিসার্চ আছে ওয়াটন বিজনেস স্কুলে, যে কোনো বিজনেস টক না 40 মিনিটের পরে বললে পরে মাথার অ্যান্টেনা ক্যাচ করে না, এমনিতেই মাথায় ঢোকে না। তো ফলে 40-45 মিনিটের মধ্যে আমাদের ডিসকাশন শেষ করে নেবো। লাস্টে 15 থেকে 20 মিনিট আমরা কোয়েশ্চেন নেবো, দেন উইল বি কলিং দ্য ডে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ স্যার আজকের জন্য। স্যার একটা জিনিস স্যার, আমরা উইল টেক দ্য কোয়েশ্চেন ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে।
you.